হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব পরিমিতি টাইপ 4 আয়তক্ষেত্র, বর্গ এবং বৃত্ত সংক্রান্ত ম্যাথ। এগুলোর ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র, বর্গ আর বৃত্ত এগুলো কিন্তু মিক্স করে কিন্তু প্রশ্ন থাকে, যে আয়তক্ষেত্র আর বৃত্তর সাথে হয়তো মিক্স করে প্রশ্ন থাকবে, অথবা বর্গ আর বৃত্ত কিন্তু মিক্স করে কিন্তু প্রশ্ন থাকে। ফার্স্টে আমরা বেসিকগুলো দেখবো, তারপরে বোর্ডে আসা যা যা বোর্ডে আইছে, বারবার বোর্ডে আসা ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা কিন্তু সলভ করবো। ভিডিওটা কিন্তু লং হইব, বাট যদি এ টু জেড সম্পূর্ণ যদি দেখি তাইলে তোমার ক্ষেত্রে কিন্তু এই পরিমিতি তোমার কাছে একবারে একবারে কিন্তু ইজি হয়ে যাব। যে পরিমিতি থেকে তোমার যে কোনোভাবে প্রশ্ন করুক না কেন, তুমি কিন্তু আনসার করতে পারবে। তাইলে প্রথম থেকে যদি দেখি, যদি একটু তাহলে ফার্স্টে বেসিকটা দেখবো, তারপরে বোর্ডে যেগুলো আসে বারবার ম্যাথ, এগুলো সারা ম্যাথ কিন্তু আমরা কিন্তু সলভ করবো। ভিডিও একটু লং হইব, বাট যদি সম্পূর্ণ ক্লাসটা দেখি, পরিমিতির ক্ষেত্রে কিন্তু আমি আবারও কইলাম, তোমারে কিন্তু যে কোনোভাবে আনসার করুক না কেন, তুমি কিন্তু আনসার করতে পারবে। ওকে, চলো শুরু করি। যদি যে আয়তক্ষেত্র, আসলে আয়তক্ষেত্র কিরকম? আয়তক্ষেত্রের ক্ষেত্রে মনে রাখতে পারো যে আমি যদি বই এটা যদি লই, যে ওই যে পদার্থ যে বই যেটা আছে, এই পদার্থ বই এটা কিন্তু আয়তক্ষেত্র। কারণ যে বিপরীত বাহুগুলা সমান, বিপরীত বাহুগুলা সমান, এটা কিন্তু আয়তক্ষেত্র। আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে আরেকটা মনে রাখতে হবে, আবার সামান্তরিকর ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলা সমান থাকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু দেখো তো কর্ণের দৈর্ঘ্যটাও সেম থাকে, কর্ণের দৈর্ঘ্যটা সেম, আবার বিপরীত বাহুগুলা সেম। এটার ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র মানে স্ট্যান্ড সোজা থাকবো, এখানে যে কোণ যেটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি থাকবো। তাইলে এইটার ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। মনে করো এ থেকে ডি, আবার বি থেকে সি, ডি ওটা কিন্তু সমান, ওটাও এ, ওটাও এ বাহু। তারপরে আবার যদি প্রস্থ যদি দেখি, মনে রাখতে হবে বড় যেটা থাকবে ওটা কিন্তু দৈর্ঘ্য থাকে, আর ছোট যেটা থাকে ওটা কিন্তু প্রস্থ থাকে। তাহলে প্রস্থ কিন্তু বি, ওটাও বি, আবার ওটাও বি। এইটার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এ থেকে সি, মনে করো এ থেকে সি যেটা আছে, এ থেকে সি যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে অবশ্যই বি থেকে ডিটাও 5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যগুলা সমান থাকে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হইব দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে আবার বর্গ, বর্গের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহু কিন্তু সমান থাকে। বর্গের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেকটা বাহু সমান, তার মানে এটাও এ, ওটাও এ, ওটাও এ, ওটাও এ। আবার বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যগুলা সমান থাকে, ওটাও, ওটা এ থেকে সি যত হইব সেম ভাবে, আবার বি থেকে ডিটাও কিন্তু সেম হইব। তারপর বর্গের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল ইকুয়াল এ স্কোয়ার, মানে বাহুর উপরে স্কোয়ার থাকবো। তাহলে এ বাহু এর উপরে স্কোয়ার। তারপরে আবার পরিসীমা, পরিসীমার ক্ষেত্রে কিন্তু কোনো সূত্র আমরা মুখস্থ করতাম না। পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে এটার ক্ষেত্রে আমি একটু লিখিয়া দিছি যে এটার ক্ষেত্রে পরিসীমা কি দাইব, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, মানে এ মানে 4টা এ, তাহলে 4 এ। তাহলে এটার ক্ষেত্রে পরিসীমা কি হইতে পারে? তোমরা সবাই কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আয়তের ক্ষেত্রে এটার ক্ষেত্রে পরিসীমা কি হইতে পারে। ওকে, তারপরে আবার বৃত্ত, বৃত্তর ক্ষেত্রে বেসিক যেটা জানতে হবে, বৃত্ত কিন্তু আমরা এগুলা ডিটেলসে কিন্তু জানতে পারবো আমরা, যে বৃত্ত যেটা আছে চ্যাপ্টার, অষ্টম চ্যাপ্টার যদি ক্লাসগুলো দেখি, এটা আমরা মোটামুটি একটু বেসিক জানলে এনাফ। বৃত্তর ক্ষেত্রে, আচ্ছা এখান থেকে মনে করো ওই একটা বিন্দু, ওই বিন্দু থেকে শুরু করার পরে আবার যদি ওই বিন্দু যদি আয়, ও যে মোট যে দূরত্বটা আছে, এই দূরত্বটা রেখে দেওয়া হয় পরিধি। আবার মনে রাখতে হইব যে বৃত্তর একটা কেন্দ্র আছে, সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট বরাবর যেটা যাইব, যেটা ব্যাস যাইব, এই ব্যাস এইটা হয় যে ব্যাস, বা এটার ব্যাস হয়। আবার মনে রাখতে হইব যে ব্যাসর অর্ধেকটা ব্যাসার্ধ, মানে ব্যাসর অর্ধেক এতটুকু কিন্তু ব্যাসর অর্ধেক, ব্যাসর অর্ধেক হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ অবশ্যই 5 সেন্টিমিটার। কারণ ব্যাসার্ধ যদি হয় 3 সেন্টিমিটার, অবশ্যই ব্যাস হইব কত সেন্টিমিটার? ব্যাসার্ধ যেহেতু 3, তাহলে ব্যাস অবশ্যই 3 × 6 হইব সেন্টিমিটার, কারণ 6-এর অর্ধেক অবশ্যই 3 ব্যাসার্ধ। ওকে, তার মানে পরিধি আমরা বুঝতে পারলাম যে একটা বিন্দু থেকে শুরু করি, ওই বিন্দু থেকে একবারে আবার ওই বিন্দুতে আইতে ওই যে মোট দূরত্ব আছে, ওই মোট দূরত্বটারে হয় পরিধি। তারপরে বৃত্তর ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, পাই লিখি মুখস্থ মান যে 3.1416। তারপরে 2 নম্বরে আমরা মনে রাখতে হইব পরিধি, পরিধির ক্ষেত্রে মনে রাখতে হইব 2 পাই আর, পরিধির ক্ষেত্রে সূত্রটা হইব 2 পাই আর। আবার এই যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের ক্ষেত্রে আবার কি হইতে পারে, d/2, মানে ব্যাসকে আমরা 2 দ্বারা যদি ভাগ দিই তাইলে অবশ্যই আমরা ব্যাসার্ধটা পাইনি।
তারপরে আবার আবার ওরকম লেখা যায় যে বেস 4 নম্বরে বেস ডি ইকুয়াল, অবশ্যই বেসটা যদি বাইর করি তাহলে এতটুকু যদি আর হয়, এখান থেকে এতটুকু যদি আর হয় তাহলে ওখান থেকে এতটুকু আর, তাহলে ডি ইকুয়াল বেস ইকুয়াল আবার লেখা যাব আর প্লাস আর মানে 2 আর। এরপরে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে পরিধির ক্ষেত্রে মাঝে মাঝে ওটা হয় যে মনে করো তোমার কাছে একটা চাকা আছে। আচ্ছা, চাকার ক্ষেত্রে মনে করো ওই একটা চাকা আছে, ওই একটা চাকারে তোমার প্রশ্ন করলাম যে চাকা একটা 2 বারে 10 মিটার ঘুরে, 2 বারে 10 মিটার ঘুরে, তাইলে পরিধি কত হইতে পারে? 2 বারে কিন্তু 10 মিটার ঘুরে, 2 বার ঘুরলে কিন্তু 10 মিটার। আচ্ছা, একটা জিনিস চিন্তা করি, যদি চাকা হয়, একটা চাকা হয়, চাকার মনে করো ও বিন্দুর থেকে ঘুরার পরে ওখান থেকে ঘুরার পরে যখন ওখানে আইব একবার কিন্তু ঘুরবো। তাহলে একবার ঘুরা মানে একটা তার একটা পরিধি। তাহলে 2 বারে 10 মিটার ঘুরছে, 2 বারে 10 মিটার ঘুরছে, তাহলে 10টা যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে অবশ্যই পরিধিটা বাইর করতে পারবো। তাহলে এখানে লেখা জীবন যে মোট পথ ডিভাইডেড বার সংখ্যা। তাহলে পরিধির ক্ষেত্রে মনে রাখতে হবে মোট পথ, যে কত সময় কত মিটার ঘুরছে, ও যত মিটার ঘুরবো তত যদি আমরা বার সংখ্যা দ্বারা ভাগ দিই, যে মনে করো 100 মিটার ঘুরছে, 100 মিটার 10 বারে 100 মিটার ঘুরছে, তাহলে 100/10, 100/10 এটার দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কিন্তু পরিধিটা বাইর করতে পারবো। তাহলে মনে রাখতে হবে, মনে করো এই চাকা যেটা আছে 3 বারে হইলাম তোমার 3 বারে 15 মিটার ঘুরছে, 3 বারে 15 মিটার ঘুরছে, তাহলে পরিধি কত হইতে পারে? ওটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, এরপরের ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা যদি মনে রাখতে পারি, আমরা যদি ম্যাথ যদি শুরু করি, অনেক ম্যাথ আছে কিন্তু ভিডিও লং হইব, বাট ক্লাস যদি সম্পূর্ণটা দেখি তোমারে আমি চ্যালেঞ্জ দেওয়া করলাম কিন্তু আবারও যে পরিধিটা কি একবারে ইজি পাবে কিন্তু। আর পরিধি এমন একটা চ্যাপ্টার কিন্তু ঠিক মতো কিন্তু বুঝতে হয়, না বুঝলে কিন্তু আনসার করা যায় না, ওটা মাথায় রাখতে হয়। ওকে, তাহলে পরিধি আমরা শুরু করি। এই চ্যাপ্টারের এইগুলা 5 টাইপও থাকে কিন্তু একটা কিন্তু প্রশ্ন 100 থাকেও প্রতি বছর প্রত্যেকটা বোর্ডও কিন্তু। ওকে, বেসিক গুলা কিন্তু আমরা মনে রাখতে হইব। 1 নাম্বার ম্যাথ যেটা আছে এইগুলা প্রত্যেকটা কিন্তু বোর্ড কোয়েশ্চন। 1 নাম্বার ম্যাথ একটা আয়তক্ষেত্রের মতো আছে মধ্যে। আচ্ছা, এইটার ক্ষেত্রে আরো একটা জিনিস, আরো একটু যদি বেসিক লিখি, একটু মনে করো তোমার একটা সমকোণী একটা ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ বলতে অনেকে কিন্তু বুঝি না যে সমকোণী ত্রিভুজ বলতে কি তা বোঝায়। কিছু বোঝার দরকার নাই, আমি বুঝিয়ে দিলাম কিন্তু সমকোণী ত্রিভুজ মানে ওই যে কোণ যেটা আছে, এই কোণটা কত ডিগ্রি? একটা যদি বাহুর উপরে যদি আরেকটা যদি লম্বভাবে থাকে তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়? অবশ্যই 90 ডিগ্রি। আর যদি একটা ত্রিভুজের যদি একটা কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়। এখন এও একটা সমকোণী ত্রিভুজ, এটা কি যার ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ। এখন এই যে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের মধ্যে কিন্তু একটা ভূমি আছে, একটা অতি আছে, একটা লম্ব আছে। এখন আমরা চিন্তা করলাম এইটার ক্ষেত্রে কিন্তু আমরা যদি ত্রিকোণমিতি দেখি তাইলে একবারে ডিটেলসে কিন্তু সমকোণী ত্রিভুজটা আমরা আলোচনা করবো। তাহলে এইটার ক্ষেত্রে আপাতত একটা মনে রাখবো যে 90 ডিগ্রি বিপরীত যেটা থাকবো এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি বিপরীতে অবশ্যই একটা আছে, এটা আজীবন করে লাগে কিন্তু অতিভুজ মানে অতি। আর এই দুইটা কিন্তু এটা কোণের সাপেক্ষে ধরা হয় যে কোনটা লম্ব বা কোনটা ভূমি। আমরা আপাতত ওটা মনে রাখি যে ওটা ভূমি, তারপর ওটা মনে রাখি লম্ব। আচ্ছা, ইটার ক্ষেত্রে এটা হেনে লিখলাম, এখন হেনে দরকার পড়ে এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এটা শর্টকাট কিন্তু টেকনিক। এটা টেকনিক যদি শিখিয়ে দেই, যে টেকনিক আমরা মনে হয় অনেকে যেটা করে যে পিথাগোরাসের উপপাদ্য এসে আমরা এইগুলো কিন্তু কিচ্ছু জানা লাগতো না। পিথাগোরাসের উপপাদ্য এসে কিচ্ছু জানি না আমরা। আমরা ওভাবে সমাধান করবো যে ভূমি বা লম্ব যদি বাই করি, মনে রাখতে হইব যে ভূমি বা ভূমি বা লম্ব যদি কোনো সময় বাই করি তাহলে মনে রাখবো রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট রুট স্কোয়ার, আর কিছু মনে রাখা লাগতো না। যদি ভূমি বা লম্ব বাই করি তাহলে রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। এর মানে কিন্তু বুঝে রাখতে একটু পরে কিন্তু বুঝিয়ে দিলাম ঠিক। আবার আরেকটা মনে রাখতে হবে, যখন অতিভুজ বাই করবো
যে অতিভুজ, অতি ইকুয়াল রুট ওভার, মনে রাখতে হবে মান স্কয়ার প্লাস মান স্কয়ার, মান স্কয়ার প্লাস মান স্কয়ার। ওটা কিন্তু মনে রাখলে আমরা এইগুলো কিন্তু শর্টকাটে কিন্তু আমরা বাইর করতে পারবো। এগুলা শর্টকাটে ইউজ করলে কোনো স্যারের টিচার কিন্তু কোনোদিনও খাটাইতো না। যাই হোক, এইটার ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করবো, আমি যদি একটু যদি যে এইটা ধরলাম আমি 5 সেন্টি, এটা 5 সেন্টিমিটার, ওটা 4 সেন্টিমিটার, ওটা 3 সেন্টিমিটার, ওটা ধরলেও নাই, এটা ভূমিটা বাইর করতে হয়। আচ্ছা, ভূমি বাইর করতে হইলে রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, তাহলে লিখবো ভূমি, যেহেতু ভূমি বাইর করতাম তাহলে রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। তুমি যদি এটা যদি কাজ করো যে উত্তরের সময় তুমি লিখছো একটা যে পরীক্ষা খাতাত বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, টিচার কিন্তু চিন্তা করে যাব যে বড় স্কয়ার আর ছোট স্কয়ার, বড় আবার কোনটা ছোট আবার কোনটা। যাই হোক, এটা কিন্তু আমরা লিখতাম না, আমরা একটা কাজ করবো যে বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, এখানের মধ্যে বড় মান কোনটা আছে 5, 5 এর উপরে স্কয়ার মাইনাস, তারপরে ছোট মান কোনটা আছে 4, 4 এর উপরে স্কয়ার, তাহলে 5 এর উপরে স্কয়ার মানে 5 5 25, 4 এর উপরে স্কয়ার মানে 4 4 16, 25 থেকে 16 গেলে গিয়ে 9, আর 9 এর উপরে যদি রুট ওভার থাকে তাইলে অবশ্যই কত আইব 3। বুঝছি? তাইলে যদি লম্ব যদি হয় তাহলে লম্ব হইলে সেম, সেম কিন্তু সূত্র সেম ভাবে বাই করতে পারবো। তারপরে অতি যদি হয়, মনে করো তোমার এখানে 5 দিয়ে দিল না, একটা দিয়ে দিল 3, তাহলে তুমি অতি বাই করতে, তাহলে অতি, অতি ইকুয়াল রুট ওভার মান স্কয়ার প্লাস মান স্কয়ার, মানে ও যে মান আছে ও মান আর দুইটা মানের উপরে স্কয়ার দিব, তাহলে 3 এর উপরে স্কয়ার প্লাস 4 এর উপরে স্কয়ার। ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই, 3 এর উপরে স্কয়ার মানে ওরকম ক্যালকুলেশন যদি করি, 3 এর উপরে স্কয়ার মানে 9, 4 এর উপরে স্কয়ার মানে 4 4 16, 16 আর 9 25, 25 এর উপরে রুট ওভার মানে 5। তাইলে এটা কিন্তু আমরা কিন্তু মনে রাখতে হইব, ভিডিও পজ করিয়া কিন্তু সাথে সাথে আগে বেসিকটা কিন্তু তুলতে হইব। ওকে, এরপর আমরা যদি ম্যাথগুলো যদি সলভ করি, 1 নাম্বার ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ কিন্তু আবারও বললাম কিন্তু সারা ম্যাথ কিন্তু বোর্ড কোয়েশ্চন, যদি এগুলা যদি সলভ করি, গাইড যদি বাইর করি আমরা, সারা এমনি তো সলভ। একটা দিলাম আমরা আয়তক্ষেত্র, একটা অঙ্কন করলাম ফার্স্টে, আয়তক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আছে, আবার যদি অঙ্কন করি, ফার্স্টে একটা বৃত্ত অঙ্কন করলেই। তো যাই হোক, আমার বৃত্তগুলা কিন্তু অনেক বেশি সুন্দর না, তোমরা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। যাই হোক, একটা কিন্তু ওটার মধ্যে একটা একটা আয়তক্ষেত্র আছে, একটা দ্বারা চিহ্ন বোঝা যায় একটা আর একটা বাহু সমান, আবার একটা আর একটা বাহু সমান, আর এগুলা কালো অংশ, ওই যেগুলো আছে এগুলা প্রত্যেকটা অংশ কালো অংশ এগুলা। ওকে, এই অংশ কালো। আবার গ নম্বর প্রশ্ন তোমার হচ্ছে যে এটা 8 সেন্টিমিটার, তারপরে এটা আবার 8 সেন্টিমিটার, এটা আবার 6 সেন্টিমিটার, ও যে বাহু যেটা আছে ওটা, আচ্ছা এখন ওটার মধ্যে লিখি 6 সেন্টিমিটার। গ নম্বর প্রশ্ন হচ্ছে যে কালো অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, কালো অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। পরিমিতি কিন্তু আবার কিন্তু বারবার কইরাম, পরিমিতি কিন্তু বুঝার জিনিস, যদি বুঝতে পারি একবারে ইজি, অনেকের কাছে পরিমিতি কিন্তু বাদ দিলে, বাট পরিমিতির মতো এই যে চ্যাপ্টার আর হইতে পারে না। যে আমরা যদি অঙ্কগুলা দেখি এমনিতে আমরা অনেক মজা করে কিন্তু অঙ্কগুলা শেষ করব। তাহলে এইটার ক্ষেত্রে একটু যদি ফার্স্টে যদি চিন্তা যদি একটু যদি করি যে কালো অংশের ক্ষেত্রফল, আচ্ছা তোমার ক্ষেত্রে চিন্তা করে দেবো যে পুরো একটা সার্কেল আছে, পুরো একটা বৃত্ত আছে, পুরোটা বৃত্তটা কি কালো অংশ, তো অবশ্যই ওইগুলা ওইগুলা যে ও যে যেটা মধ্যে আছে এটা অবশ্যই আমরা কিটা দেখতে পারলাম যে একটা আয়ত, আয়তর বাইরে যেগুলো আছে অবশ্যই এগুলো কালো অংশ। এখন একটু চিন্তা করতেন পুরো যে বৃত্ত আছে, পুরোটা বৃত্তটা কি যদি আমরা সারা বৃত্তটা কি যদি আয়তক্ষেত্র যেটা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস দিলে, যে বৃত্তর ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস, তাহলে অবশ্যই থাকি যাবে কোনগুলা কালো অংশগুলা। তাহলে 1 নাম্বার কাজ যদি তোমার বৃত্তের ক্ষেত্রফল জানতে হইব, 2 নাম্বার কাজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হইব, অথবা আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাইর পরে বৃত্তের ক্ষেত্রফল, দুইটা যদি ক্ষেত্রফল বাইর করতে পারি অঙ্ক কিন্তু শেষ। এরপর বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস শেষ। তাহলে ফার্স্টে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাইর করি তাহলে লিখবো আয়ত, আয়ত
ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্র ক্ষেত্রফল বেসিকও দেখছি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এখানে কত আছে 8 আর প্রস্থ আছে কত 6, তাহলে 8 গুণ 6, 6টা 48, 48 যেহেতু সেন্টিমিটার তাইলে সেন্টিমিটার স্কয়ার হইব, যাই হোক এককটা কিন্তু তোমরা নিজ থেকে লিখে লিখবা। তারপর কাজ 6টা 48, এটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই করলাম, এখন বৃত্তর ক্ষেত্রফল জানতে হইব। আচ্ছা বৃত্তর ক্ষেত্রফল কিটা আছিল, পাই আর স্কয়ার আছিল, পায়ের মান তো ফিক্সড 3.1416, বাট আর এর মান আমরা জানি নি, আর মানে কিন্তু ব্যাসার্ধ। দেখ আর এর মানটা যদি আমরা বাইর করি, এখন ওটা যদি আমি একটু সরাইয়া লিখি, যে একটা হইলে গিয়ে ওটা হইলে কি 8 আর ওটা ধরলাম ওখানে বাইরে আনিয়ে লিখলাম, ওটা হইলে 6। এখন আমি যে ওইদিকে একটা যদি ওদিকে কর্ণ বরাবর যদি আয়তক্ষেত্রের কর্ণে একটা যদি অঙ্কন করি, এখানে হইলে তার মাঝখান ও বিন্দু, এই বিন্দু হইলে তার কেন্দ্র, যে আবার বৃত্তের কেন্দ্র, বৃত্তেরও আবার কিন্তু এটা কেন্দ্র। এখন চিন্তা করে দেখো তো ইটার ক্ষেত্রে, যে ইটটা যদি আমরা বাইর করতে পারি, ওটা যদি দৈর্ঘ্যটা বাইর করতে পারি, মনে হয় একটা নাম দিলাম এ বি সি, যে এ থেকে বিটা যদি বাইর করতে পারি, এ থেকে বি বাইর করা মানে কিন্তু আমার বাইর করা যে ও যে বৃত্ত আছে বৃত্তর বেশ বাইর করা, বৃত্তের বেশটা যদি বাইর করতে পারি, বৃত্তের বেশের অর্ধেকটা কিটা ব্যাসার্ধ। তাহলে বৃত্তের আমরা টার্গেট হইলে কি এ থেকে বিটা বাইর করা, এ থেকে বি বাইর করা মানে কিন্তু ব্যাসার্ধ বাইর করা, এ থেকে বিটা ব্যাস আর ব্যাসর অর্ধেকটা ব্যাসার্ধ। এখন এ থেকে বিটা বাইর করতে হইলে আমরা একটু আগে কিন্তু সমকোণী ত্রিভুজ যে দেখছি যে কিরকম হয়, যে এটা তো অবশ্যই 90 ডিগ্রি কোণ। এখন এ বি সি যদি ত্রিভুজ হয়, লেখি যদি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এ বি সি এর ক্ষেত্রে আমরা বাইর করলাম কোনটা, এ থেকে বি। আচ্ছা এ থেকে বি অবশ্যই 90 ডিগ্রি কোণের বিপরীতটা, 90 ডিগ্রি কোণের বিপরীতটা কিটা থাকে, অতি থাকে। তাহলে অতি যদি বাইর করি এ থেকে বিটা, এ থেকে বি কিন্তু অতি, আর অতি বাইর করতে হলে রুট ওভার কিটা আছে সূত্র মনে আছে নি, অতি বাইর করতে সময় রুট ওভার বড় স্কয়ার মান স্কয়ার প্লাস মান স্কয়ার। তাহলে মান কোনটা আছে, একটা মান এটা কিন্তু 8, আবার এটা 6 হইলে ওটাও 6, তাহলে 8 এর উপরে স্কয়ার আবার কি দিব 6 এর উপরে প্লাস 6 এর উপরে স্কয়ার। তাহলে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে ফার্স্টে আছে রুট ওভার 8 এর উপরে স্কয়ার প্লাস 6 এর উপরে স্কয়ার সমান যদি চাপ দেই, তাহলে 10 10 এতটুকু যদি 10 হয়, এ থেকে বিটা যদি 10 হয়, এ থেকে বিটা অবশ্যই কি তা ব্যাস, তাহলে বেসিকটা এটা অবশ্যই আমরা লিখতে পারবো ব্যাস। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল d/2 মানে 10/2 মানে 5। তাহলে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পায়ের মানটা কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আমরা কিভাবে চাপ দিব, ক্যালকুলেটর যে চাপ দেই ওরকম দেওয়া লাগবো, যে শিফটও দিয়া একবারে কিন্তু শিফটও দিয়া আনসারও কিন্তু সাইডে দিয়ে আছে, আনসারও সাইডে দিয়ে যদি চাপ দেই তখন কিন্তু পাই উঠবো। তাহলে পাই গুণ তারপরে আর এর মান 5 এর উপরে স্কয়ার, তারপরে সমান যদি চাপ দিই তাহলে 78.53। ওকে একটার ক্ষেত্রে এখন কালো অংশের ক্ষেত্রফল বাইর করতাম আমরা, লিখুন কালো অংশের ক্ষেত্রফল, কালো অংশের ক্ষেত্রফল পুরা বৃত্তের ক্ষেত্রফল কত আছে 78.53, তাহলে 78.53 মাইনাস বৃত্তের ক্ষেত্রফল 48 তাহলে ওটা যদি মাইনাস দিই আমরা কিন্তু অবশ্যই পাইলিম, তাহলে আনসার -48। ওকে তাহলে 30.53। এটা বাংলা ইংলিশ হয়ে যায় একটা জিনিস, বাংলা ইংলিশ এটা কিন্তু 448, এটা একটু ঠিক করে লিখবেন নিজে থেকে, এটা 48। ওকে এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি, এরপরটা 2 নম্বর ম্যাথ। 2 নম্বরটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, 90% স্টুডেন্টে কিন্তু 2 নম্বর অঙ্কটা কিন্তু সমাধান করতে পারতো না, 90% স্টুডেন্টে। ওকে আমরা যদি ওটা যদি সমাধান করি, অনেক কোডিংগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু সমাধান করব। একটি
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ মিটার। যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। গ নম্বর প্রশ্ন তোমার চাইছে যে গ নম্বর প্রশ্ন আয়তক্ষেত্রের কর্ণীয় দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একবারে কিন্তু ইজি, একবারে ইজি। আমরা গ নম্বর প্রশ্ন লিখলাম ফার্স্টে। আগে যেহেতু ফার্স্টে একটা আয়তক্ষেত্র চাইছে, ফার্স্টে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাইলে একটা আয়তক্ষেত্র যদি অঙ্কন করি, একটা ফার্স্টে একটা আয়তক্ষেত্র একটা অঙ্কন করলাম, 1 নম্বর কাজ শেষ। এরপরে কিতা কিতা দিয়েছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, ও যে আয়তক্ষেত্র আছে ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর কিছু দিয়া দিছিনি যে এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো। যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আচ্ছা, এটা কিন্তু বুঝতে হবে। ফার্স্টে আমরা এইটার যেহেতু কোনো বাহু দিয়া দিছে না, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়া দিছে না, তাইলে আমরা একটা ওটা ধরলে দৈর্ঘ্য ধরলাম আমরা এ, আর ওটা ধরলাম আমরা প্রস্থটা ধরলাম আমরা বি। তাইলে অবশ্যই আমি ওরকম লিখতে পারবো নি যে এটার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ক্ষেত্রফল দেওয়া দিচ্ছে, তাইলে ক্ষেত্রফল 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 ইকুয়াল 150। আচ্ছা, ক্ষেত্রফলের জায়গাতে অবশ্যই আমরা জানি কি ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে দৈর্ঘ্য লিখে এ আছে আর প্রস্থ লিখে বি আছে, আমরা এগুলো ধরছি। তাইলে এ বি ইকুয়াল অবশ্যই আমরা লিখতে পারবো 150। ওটা ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ। এতটুকু আশা হয়ে যায় বুঝছি। কিন্তু এরপর কাজ আবার হইলাম কিন্তু ক্ষেত্রফলের লিগে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে দৈর্ঘ্য কিন্তু এ আর প্রস্থ কিন্তু বি, আর মাঝখানে কিন্তু কিছু নাই, মানে গুণ একটা আছে। এরপরে আর কিটা দিয়েছে, যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো। বুঝতে হইব এটা কিন্তু 5 মিটার কম হতো। এর দৈর্ঘ্যটা কি, ও কিন্তু পুরোটা কিন্তু তার দৈর্ঘ্য থেকে কত মিটার কম হইলে, 5 মিটার যদি কমাই, মানে 5 মিটার কমাইতাম, যখন 5 মিটার কমাইলাম, যে ওখান থেকে ধরলাম আমরা এতটুকু ওখান থেকে এতটুকু ধরলাম আমরা 5 মিটার, যে ওখান থেকে এতটুকু কিন্তু 5 মিটার, তখন একটা বর্গক্ষেত্র হয়ে যাব। তখন এরপরে ও যে সাইডে যেটা গঠিত হইব, ও যে অংশ ও যে অংশ ও যে অংশ এটা একটা কিন্তু বর্গক্ষেত্র হয়ে গেছে। যখন 5 মিটার কমানো হইব তখন একটা বর্গক্ষেত্র গঠিত হয়ে যায়। তাইলে একটু চিন্তা যদি করি, এটা যেহেতু বি, অবশ্যই ওটাও বি, রাইট। এখানোর ক্ষেত্রে এইটা কিতা হইতে পারে। আচ্ছা, এখানোর মধ্যে সম্পূর্ণটা কিন্তু কিতা এ। আচ্ছা, এটা ক্ষেত্রে সম্পূর্ণটা মনে করো একটা মার্কার, সম্পূর্ণ মার্কারের মধ্যে এতটুকু অংশ 5, এতটুকু অংশ 5, এতটুকু অংশ 5, আর সম্পূর্ণটা হইলে কি যে মার্কারের মধ্যে কিন্তু সম্পূর্ণটা এ। এতটুকু অংশ কি হইব, এরটা কি অবশ্যই 5টা মাইনাস, তাইলে এ মাইনাস এতটুকু অংশ কিন্তু এ মাইনাস 5। তাহলে এইটা যদি এ মাইনাস 5 হয় তাহলে এটা অবশ্যই কি এ মাইনাস 5। আচ্ছা, এই যে যেটা যেটা গঠিত হয়েছে 5 মিটার কমানোর পরে, এটা একটা হইয়া দিছে কি যে বর্গ হইব একটা। তাহলে লিখবো আমরা প্রশ্ন মতে। আচ্ছা, প্রশ্ন মতে এখানে যে যদি এটা বর্গ হয়, বর্গের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে প্রত্যেকটা বাহু সমান থাকে। মানে তার ক্ষেত্রে একটা একটা যে বি আছে, বি সমান অবশ্যই এ মাইনাস 5 লেখা দিব। তাইলে কারণ কি প্রত্যেকটা বাহু একটা বাহু একটা বাহু একটা বাহু একটা বাহু প্রত্যেকটা বাহু সমান। তাইলে বি সমান অবশ্যই এ-5, অবশ্যই অ্যান্সার লিখতে পারবো। তাহলে বি সমান এ-5, এতটুকু কিন্তু অবশ্যই বুঝছি। তাহলে ওটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এরপর কাজ দেখুন, বি এর মান আমরা টার্গেট আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাই করতাম। একটু চিন্তা করতাম, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মনে করো ওখানে একটা যদি আমি আবার একটা আয়ত অঙ্কন করি,
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অবশ্যই একটা। এটা বাইর করতে পারবো আমরা কোন সময়? যখন আমরা অক্টার ভ্যালু জানতে পারবো, অক্টার ভ্যালু জানতে পারবো, তখন এর জন্য কিন্তু আগে ইটার ভ্যালু বলতে বুঝার প্রস্থ বুঝার, আবার ইটার ভ্যালু বলতে বুঝার দৈর্ঘ্য বুঝার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ ফার্স্টে জানতে হইব। দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু এর মান আর বির মান যেটা দেওয়া নাই, ওটার মান বাইর করার লাগে কিন্তু ফার্স্টে ওইগুলা লেখা লাগছে। এরপরও কাজ লিখবো বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তোমরা আবার আবার মানুষের নাম মনে করিও না। তাইলে 1 নম্বর সমীকরণ আমরা বি এর মানটা বসাইতাম। তাইলে এ বি জায়গা তো বসে আমরা কিটা বসাইতে পারবো? a-5। তাইলে a-5 ইকুয়াল 150। এতটুকু অবশ্যই কিন্তু বুঝছি। এরপরও কাজ, এ দ্বারা এর যদি গুণ দেই, তাহলে এ দ্বারা এর গুণ দিলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা যদি 5 গুণ দেই, তাহলে 5a ইকুয়াল 150। এতটুকু কিন্তু আমরা ঠিকও কিন্তু বুঝছি। এরপরও কাজ, প্লাস এটা যদি নিয়ে আইলে মাইনাস হইব, তাইলে এ স্কোয়ার মাইনাস 5a আর প্লাস এটা যদি আইলে মাইনাস 150 ইকুয়াল 0। এতটুকু কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু বুঝছি। তারপরে ওটা যদি মিডিল ফ্যাক্টর করি যদি, তাহলে ওখান থেকে কিন্তু আমরা এর ভ্যালুটা কিন্তু বাইর করতে পারবো। তাহলে মিডিল ফ্যাক্টর করতে হলে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু করা যায়। ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করবো? ফার্স্টে মনে রাখা লাগবে ই ক্যালকুলেটর লাগি আমি একটু কই মুখ দিই, অথবা আমি যদি লেখিয়া দেই। ফার্স্টে চাপ দেওয়া লাগবে আমরা, ফার্স্টে মিডিল ফ্যাক্টর করার লাগি এম ও ডি মুডো চাপ দিব। তারপরের কাজ, মুডো চাপ দেওয়ার পরে 5ও চাপ দিব। তারপরে 5ও চাপ দিলাম। তারপরে চাপ দেওয়া লাগবে, দেখতে হইব যে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বুঝার এক্স স্কোয়ার, এটা আছে কিন্তু 3 নম্বরে। তাহলে 30 চাপ দিব। এরপরে 30 চাপ, এরপরে মান বসাইতে হইব। মান বসানোর সময় মনে রাখতে হইব এর ভ্যালু কিন্তু ওটার যে সহগ স্কোয়ারের যে সহগ আছে ও সহগটা স্কোয়ারের সহগ কিন্তু আজীবন কিন্তু যদি এখানে 2 থাকে তারপরে 1 ধরবো, ওটা কিন্তু মনে রাখতে হইব। তাহলে +1 তারপরে সমানও চাপ দিব, বি আইব। আর বির মান কিন্তু যার পাওয়ার 1 থাকবো তার সহগ, তাহলে -5। তাহলে -5 তারপরে আবার সমানও চাপ দিব, তারপরে -150 -150। এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে এইটার সামনে যদি 2 এটা থাকে তাহলে ওটার সাথে 2 এটা গুণ করতে হইব। যেহেতু কিছু নাই, কিছু গুণ করার দরকার নাই। তারপরে সমানও চাপ দিব, এরপরে আবার সমানও চাপ দিব। x1 এর ভ্যালু কিন্তু আইছে x1 মানে কিন্তু আইছে 15। তারপরে আবার যদি সমানও চাপ দেই, x2 মানে কিন্তু আইছে 10 -10। x2 মানে কিন্তু -10। ওকে, এইগুলো আমরা কিভাবে লিখবো? যে ফার্স্টে এ স্কোয়ার লিখলাম, x1 এর ভ্যালু প্লাস আইছে, প্লাস হইলে মনে রাখতে হইব মাইনাস দেওয়া লাগবো। তাহলে প্লাস হইলে মাইনাস দিলাম। তারপরে 15 লিখলাম, একটা সাথে একটা এ লিখবো। এরপরে কাজ, এটা মাইনাস হিসেবে লিখবো প্লাস, আর 10-এর সাথে অবশ্যই একটা এ লিখবো, আর -150 ইকুয়াল 0। এরপরের কাজ, এতটুকু তো অবশ্যই আমরা বুঝছি। এরপরের কাজ আচ্ছা, এতটুকু যদি মুছি দেই, যদি এরপরে এখান থেকে কি কাজ করা যাব, ওখান থেকে এই দুইটা পদের মধ্যে কিন্তু ওখানেও এ আছে, ওখানেও এ আছে। এর উপরে স্কোয়ার মানে কিন্তু এ কটা আছে? দুইটা আছে। দুইটার থেকে একটা এ কমন নিলাম, তাইলে এখান থেকে দুইটার থেকে একটা এ কমন নিচে গিয়ে একটা এ রয়ে গেছে মাইনাস, এটা নিচে গিয়ে রয়ে গেল কত? 15। তারপর এখানেও ক্ষেত্রে যদি কিচ্ছু যদি নাও বুঝো, ও সংখ্যা যেটা থাকবো সেই মটা বসাই দিম। তারপরও কাজ, তাহলে প্লাস এখানে কত আছে? 10। এরপরে তারপরে কিচ্ছু যদি বুঝো না, ওখানে যেটা আছে সেই মটা বসাই দিব। তাহলে a-15 ইকুয়াল 0। এখন যদি একটু যদি মিলাই, এটা প্লাসে 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 প্লাস 10 প্লাসে মাইনাসে মাইনাস, আর 10 দ্বারা যদি 15 গুণ দেয় তাইলে অবশ্যই 150। এরপরও কাজ, ওটা দেখাম ও একটা পদ আছে, আবার ও একটা পদ। এখানে a-15 এটা কিন্তু দুইটা পদে আছে, তাইলে a-15 কিন্তু কমন। তারপর a-15 যদি কমন নেই, তাহলে এখানে থাকে যাব কিতা এ থাকবো, তাইলে এ, আর এখানে থাকবো +10 ইকুয়াল 0। তাইলে
একবার লিখতে পারবো আমরা a-15 জিরো জিরো, তারপরে আবার লেখা যাব a+10 = 0। তার মানে a=-15 হিসেবে গেলে +15, আর a=+ হিসেবে গেলে মাইনাস, যেটা গ্রহণযোগ্য নয়, ওটা লিখবো আমরা গ্রহণযোগ্য নয়। যা যেটা কারণ কি মাইনাস হিসেবে দৈর্ঘ্য কোনোদিন কিন্তু মাইনাস হয় না, প্লাস হয়। তাহলে এর মান কিন্তু আমরা কিন্তু বাইর করে লিখছি, এর মানে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু 15। তারপর বির মানটা কি আছে, বির মানটা যদি এখন বাইর করি, বি মানে কি আছে a-5। তাহলে a-5 থেকে এর মান কত আছে 15, আর বির মান এর জায়গায় যদি ওটা যদি বসাই, এরপরে আমরা ওটা লিখবো এরপরে লিখবো আমরা a এর মান মান কত নম্বর, এটা 2 নম্বর আছে, যে 2 নং সমীকরণে বসিয়ে। তাহলে এর মান কিন্তু 15 - 5, তাহলে কিন্তু 10। তাহলে এইটার ভ্যালু অবশ্যই কিন্তু 10। তাহলে এইটা 10 হইলে অবশ্যই একটা 10, আর এটা 15 হইলে একটাও 15। তাহলে আমরা বাই করতাম একটা, তাহলে এটা নাম দেই a b c। তাহলে a b c আমরা বাই করতাম ত্রিভুজ, ফার্স্টে লিখবো ত্রিভুজ a b c এর ক্ষেত্রে। তাহলে a b c এর ক্ষেত্রে a থেকে b টা বাই করতাম, তাহলে a থেকে b কি তা অবশ্যই অতিভুজ, কারণ এটা কিন্তু 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোন বিপরীতটা অতি থাকে, আর অতির ক্ষেত্রে √/, মানে স্কয়ার প্লাস মানে স্কয়ার। তাহলে 15 উপরে স্কয়ার প্লাস 10 উপরে স্কয়ার, ওটা যদি ক্যালকুলেটর চাপ দেয়। আচ্ছা, রিসেট মারতে হইলে মিডিল ফ্যাক্টর করার পরে কিন্তু রিসেট মারা লাগবে, নাইলে কিন্তু এগুলো কিন্তু যেত না। তাহলে রিসেট মারতে হলে ফার্স্টে দিব শিফট, তারপরে 9, তারপরে 3, তারপরে ইকুয়াল 2 বার চাপবো। আবার যদি কই যে শিফট 9 3 আবার ইকুয়াল 2 বার চাপবো। ওকে, তাহলে একটা যদি ক্যালকুলেটর চাপ দিই, তাহলে ফার্স্টে √/, তারপরে 15 উপরে স্কয়ার, তারপরে প্লাস 10 উপরে স্কয়ার, তারপরে সমান চাপ দিব। তাহলে 5√/13। ওকে, আমরা যে কর্ণ দৈর্ঘ্য যেটা চাইছি ওটা কিন্তু বাইর করলাম। এরপরও ম্যাথটা যদি আমরা সলভ করি, এরপরও ম্যাথ, ওটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার, একটি আয়তক্ষেত্রের, অবশ্যই অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও পাইতে হইলে কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করিয়া রাখবা প্রত্যেকে। একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের আয়তক্ষেত্র এর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 16 মিটার ও 12 মিটার এবং আয়তক্ষেত্রের চারদিকে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, এবং আয়তক্ষেত্রের চারদিকে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে গ নম্বর প্রশ্ন তোমরা চাইছে যে বৃত্তের পরিধি নির্ণয় করো। বৃত্তের পরিধি নির্ণয় করো। বৃত্তের পরিধি নির্ণয় করো। ওকে, এইটার ক্ষেত্রে ম্যাথ যদি আমি সলভ করে দেই, অনেক ভিডিও কিন্তু অনেক লং হইব। আমি একটু বুঝিয়ে দিব, কিছু কিছু জিনিস কিন্তু নিজে কিন্তু করতে হইব। একটা জিনিস মনে রাখবা সবসময়, আমি যদি ছাড়াও যদি ম্যাথ যদি করিয়া দেই, তাহলে এর চাইতে বেটার হইব যে নিজেরই দুই একটা যদি বুঝিয়া কিন্তু করতে পারো, ওটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রাখতে হইব এইটা। পড়ালেখার ক্ষেত্রে কিন্তু ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কয়টা জিনিস একজন টিচার কিন্তু দেখে এলে কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস দেখে যেতে পারবো ঠিকও, বাট নিজে যদি দুই একটা জিনিস যদি শিখো, তাহলে এটা নিজের একটা যে
ক্যাপাবিলিটি থাকে যে আমি নিজে থেকে একটা জিনিস শিখতে পারছি, ওটা মাথায় রাখতে হইব। গ নাম্বার প্রশ্ন, এইটার ক্ষেত্রে একটি আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, যদি আয়তক্ষেত্রটা চিত্র, প্রশ্ন অনুযায়ী যদি চিত্রটা যদি ফার্স্টে যদি অঙ্কন করি, যে একটা আয়তক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র। আচ্ছা, একটা আয়তক্ষেত্র আঁকার আগে একটা যদি ফার্স্টে যদি বৃত্ত আঁকি, এখানে বৃত্ত আঁকি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 16 মিটার ও 12 মিটার, এবং আয়তক্ষেত্রের চারিদিকে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। মানে একটা বৃত্তের মধ্যে কিন্তু কি দেওয়া আছে, একটা আয়ত আছে। তাইলে একটা বৃত্ত ফার্স্টে অঙ্কন করলে, আচ্ছা বৃত্ত আমার বেশ সুন্দর হয় না, তোমরা ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হইব। ও একটা বৃত্ত মনে হয় অঙ্কন করলাম, এটার ক্ষেত্রে বৃত্তর মধ্যে কিন্তু একটা আয়ত আছে। যে একটা লাইন বের হয়ে গেছে, ওকে, একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তর মধ্যে কিন্তু একটা আয়ত আছে। এখন এই যে আয়ত যেটা আছে, আয়তের দৈর্ঘ্য ও প্রস্থ, ফার্স্টে যেহেতু দৈর্ঘ্য মানে প্রথম মানটা বোঝার যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু আমরা জানি ওটা, তারপরে প্রস্থ কিন্তু জানি ওটা, যে প্রস্থ কিন্তু 12 আর দৈর্ঘ্য হইলে কি 16। আর কি তা দিয়েছে যে হচ্ছে যে বৃত্তের পরিধি নির্ণয় করো। আচ্ছা, বৃত্তের পরিধির সূত্র কি তা আমরা ফার্স্টে কিন্তু বেসিক দিচ্ছি, বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের পরিধি পরিধি ইকুয়াল 2 পাই আর। একটা জিনিস চিন্তা করো তো, আমরা তো 2 গুণ পাই ভ্যালু জানি সবে 3.1416, অথবা ক্যালকুলেটরে চাপ দিলে কিন্তু পাই উঠে। এখন আর ওর ভ্যালু জানতে পারলে পরিধি শেষ। তাহলে আর ওর ভ্যালু কিন্তু বাইর করতে পারবো নি, এটা কিন্তু নিজে করবে প্রত্যেকে। যে এখানেও একটা যদি দেই আমি, এদিকে টান দেই, তাহলে এটা আমার কিতা ব্যাস, এটা কিন্তু সবে অবশ্যই বাইর করতে পারবো অতি দিয়া। ওটা বাইর করার পরে ওটারে যদি আমরা যদি 2 দ্বারা ভাগ দিলাই, তাহলে আর ওর মানটা পাইলাম, আর আর ওর মানটা ওখানে বসাইলে শেষ, সমাধান। ওকে, এরপরের প্রশ্ন আমরা সমাধান করি। এটা কিন্তু তোমরা লাগে কিন্তু হোমওয়ার্ক, হোমওয়ার্ক এটা এখন তাই কিন্তু হোমওয়ার্ক দিব, অনেক বেশি হোমওয়ার্ক। ওকে, এরপরের প্রশ্ন, আচ্ছা, 4 নাম্বারটা অনেক মজার একটা প্রশ্ন কিন্তু এটা, যে বৃত্তের ব্যাস ও পরিধি এর পার্থক্য। বৃত্তের ব্যাস ও পরিধি এর পার্থক্য 60 সেন্টিমিটার হলে হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, বৃত্তের ক্ষেত্রফল কি তা পাই আর স্কয়ার। আর এর ভ্যালুটা জানতে হইবে, আর এর ভ্যালু জানতে পারলে আমরা ক্ষেত্রফল বাইর করতে পারবো। তাহলে আর এর ভ্যালু বাইর করতে হইব। ফার্স্টে কিটা দিছি, একটু যদি লিখি, একটু যদি প্রশ্ন যদি পড়ি, যে বৃত্তের ব্যাস কিটা আছে, যে ডি দ্বারা প্রকাশ করে ডি। আবার বৃত্তের ব্যাস ওরকম লেখা যায় যে 2r, দুইটা ব্যাসার্ধ মিলিয়ে কিন্তু ব্যাস হয়। আচ্ছা, এরপর আবার পরিধি এর পার্থক্য, মানে ব্যাস আর পরিধির মধ্যে পার্থক্য কত সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। তাই ফার্স্টে লিখুন প্রশ্ন মতে আমরা টার্গেট আর এর ভ্যালুটা বাইর করা, আর এর ভ্যালু বাইর করতে পারলে আমরা ক্ষেত্রফল বাইর করতে পারবো। তাহলে ব্যাস আর পরিধির পার্থক্য, ব্যাস মানে কি তা জানি আমরা, যে ডিও লেখা যায়, আবার 2rও লেখা যায়, কিন্তু 2rও লেখা যায়, কারণ কি একটা বৃত্ত আছে, বৃত্তের এতটুকু কিন্তু আর, আবার এতটুকু কিন্তু আর, আবার এতটুকু কিন্তু আর। তাহলে আর প্লাস আর মানে 2r, এই পুরোটাই কিন্তু ডি হয়। তাহলে আর প্লাস আর মানে কিন্তু 2r, তাহলে ডি ইকুয়াল অবশ্যই লেখা যাবে কিনা 2r। এরপরে পরিধির ক্ষেত্রে আমরা বৃত্তের পরিধির ক্ষেত্রে জানি কি তা, যে পরিধি এটা হলে কিন্তু ব্যাস। পরিধির ক্ষেত্রে আমরা জানি আচ্ছা প্রশ্ন মতো এরপরে লিখুন যে পরিধির ক্ষেত্রে 2 পাই আর। তাহলে ও দুইটার পার্থক্য, আচ্ছা এইটার ক্ষেত্রে বড় কোনটা হইতে পারে ওটা অনেকেই যেটা মিস্টেক করি, একটু চিন্তা যদি করি আমরা, যে এখানের ক্ষেত্রে কিটা আছে 2 পাই, এখানের ক্ষেত্রে 2 পাই আছে, আর সাথে একটা আর একটা গুণ আছে। আচ্ছা, মনে করো ওটার মান আমরা ধরলাম 2, ওটার মান ধরলাম 2। আচ্ছা, ওটার মান 2 না ধরি, ওটার মান ধরলাম, মনে করে ধরলাম 3, তাহলে ওটার মানও 3। পাই তো অবশ্যই এটা মান, পাই মান লিখে দেয় 3.1416। এখন
ওটার সাথে যদি একটা গুণ দেই তাহলে এটা অবশ্যই বড় হইব। তাহলে আগে বড়টার থেকে ছোটটা মাইনাস দিতে হইব। আগে পরিধি লিখবো তারপরে বেসটা লিখবো। অনেকে কিন্তু ওটা মিস্টেক করে, আগে লিখলে 2r তারপরে লিখে যে 2πr। যাই হোক, প্রশ্ন মতে দিয়ে লিখবো আগে পরিধি। পরিধি লিখে কিন্তু আছে 2πr মাইনাস, আর বেসটা আছে কত, যে 2r। এখানে কিন্তু আমরা ডি বসাইতাম না, কারণ এটার মধ্যে ডি নাই। 2r ইকুয়াল কত লেখা যাব, যে 60। তাইলে আর এর বেরোটা বাই করতাম, আরটা যদি কমন নেই, আর কমন নিছি এখান থেকে, তাইলে রইল কি তার 2π, আরটা নিচে গিয়ে রয়ে গেল কি তার 2 ইকুয়াল 60। তাহলে অতএব আর ইকুয়াল, গুণাকারে আছে সিধি গেলে বারকারে, তাহলে 60/2π মাইনাস 2। ওটা যদি ক্যালকুলেটার চাপ দেই, ফার্স্টে উপরে আছে 60, তারপরে নিচে আছে 2 গুণ শিফট পাই, তারপরে 2, সরি মাইনাস হইব, তাহলে -2। তাহলে 14 পয়েন্ট সামথিং কিছু হয়। তাহলে 14 পয়েন্ট সামথিং মানে 14 লেখা দিব। তাহলে এখানে যদি 14 লিখি, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু চাইছে কিন্তু আমার ক্ষেত্রফলটা বাই করতাম। তাহলে এখন ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে পাই গুণ আর এর মান কিন্তু 14, 14 উপরে স্কোয়ার, 14 উপরে স্কোয়ার দিলে দেখছেন কত আসে। 14 উপরে স্কোয়ার, তাহলে শিফট দিয়ে পাই গুণ আর এর মান 14, 14 উপরে স্কোয়ার, তারপর সমান চাপ দিই 615.75। ওকে, এরপরও ম্যাথ যদি আমরা যদি সমাধান করি, এরপরটা ম্যাথ 5 নাম্বার ম্যাথ, অনেক হার্ড একটা ম্যাথ আছে। কেউটা যদি সমাধান করি 5 নাম্বারটা। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি একটি বৃত্তের পরিধি 340 সেমি। এরপরে তোমার 4 নম্বর প্রশ্ন চাইছে যে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, বৃত্তের লিখিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বোঝার কিন্তু এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। তাহলে এর মানটা কিন্তু ফার্স্টে বাইর করতে হবে। এখন এর মানটা কিভাবে বাইর করবো? চাইছে আমরা দিয়া দিছি কি তাই, যে একটি বৃত্তের পরিধি মানে কিন্তু কি তার 2πr। ওকে, একটা যদি বৃত্ত যদি অঙ্কন করি, এখন হচ্ছে যে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তাহলে অন্তর্লিখিত মানে বৃত্তের মধ্যে একটা বর্গ আছে, ও বর্গর ক্ষেত্রফলটা বাইর করতাম। তাইলে ক নাম্বার লিখলাম ফার্স্টে, আগে একটা বৃত্ত যদি অঙ্কন করি, ওকে একটা বৃত্ত অঙ্কন করলাম, একটা বর্গ কিন্তু আছে। বর্গের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহু অবশ্যই সমান থাকে, কিন্তু ওটা মাথায় রাখতে হইব। তাহলে প্রত্যেকটা বাহু সমান, ওটা এ, ওটাও এ, ওটাও এ, ওটাও এ। আচ্ছা, একটার ক্ষেত্রে ক্ষেত্রফল বাইর করতে হইলে যে কোনো ভাবে আমার কার মানটা জানতে হইব, এর মানটা জানতে হইব। তাহলে এর মান কিভাবে বাইর করতে পারবো? একটা নাম দিলাই এ, বি, সি, ডি। এটার ক্ষেত্রে দেওয়া আছে আমার কিন্তু পরিধি। তাহলে বৃত্তের পরিধি দেওয়া আছে, তাহলে যদি লিখি পরিধি ইকুয়াল কত দেওয়া আছে, 340। আচ্ছা, পরিধির ক্ষেত্রে সূত্র আমরা জানি যে কি তার 2πr ইকুয়াল 340। এগুলো কেন করে আমি একটু পরে কিন্তু বুঝলাম, যে আর ইকুয়াল আর মান যদি বাইর করি 340 ডিভাইডেড
টু পাই। ওটা যদি ক্যালকুলেটারে চাপ দেই তাহলে আর ওর ভ্যালুটা কিন্তু আমরা বাইর করতে পারবো। তাহলে ফার্স্টে ডিভাইডেড 340 ডিভাইডেড 2 গুণ শিফট দিয়ে পাই, তারপরে সমানে চাপ দিব। তাইলে আছে 54.11। এটা কার মানটা বাইর করলাম? আর ওর মানটা কিন্তু বাইর করলাম। এখন আর মানে বুঝার কোনটা যে এখান থেকে এখান পুরোটা কিতে হইতে পারে, এতটুকু কিন্তু আমরা ব্যাসার্ধ বুঝার যে আর ওর ভ্যালুটা, তাইলে অতটুকু আবার কিতা আর। তাহলে এই বেস যেটা আছে বি থেকে ডি, তাহলে অবশ্যই আমরা বি থেকে ডি টা কত বাইর করতে পারবো? বি থেকে ডি, বি থেকে ডি তাহলে আর প্লাস আর, আর প্লাস আর মানে কি টু আর, এতটুকু আবার এতটুকু, তাহলে আর প্লাস আর মানে টু আর। তাহলে টু গুণ আর এর মান কত আছে? 54.11। একটা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে 108.22। এরপর কাজ, এটা আমরা কোনটা বাইর করলাম? বি থেকে ডি। এখন আমরা এর ভ্যালুটা বাইর করতাম যে ই এ বা ই এ। একটু যদি চিন্তা করি যে ত্রিভুজ এটা লিখি, যে ত্রিভুজ বি ডি সি এর ক্ষেত্রে, যে বি ডি সি এর ক্ষেত্রে, বিডিসি এর ক্ষেত্রে, আচ্ছা এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ, আর 90 ডিগ্রি কোণের বিপরীতে অবশ্যই কিটা থাকে? অতি থাকে। আমি বাইর করলাম মনে করো ভূমি বা লম্ব, যে কোনোটা নেই, তাহলে ওটা নেই আমি, তাহলে এ নিলাম, এটা বাইর করতাম। এ মানে ভূমি নিলাম, আর ভূমি বাইর করতে হইলে কি হয়? রুট ওভার, ভূমি বা লম্ব বাইর করতে রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। এখন বড় কোনটা হইব? ত্রিভুজ অটার ক্ষেত্রে লিখছি, ওটা এ আর ওটা এ, আমি ও এটা নিছি রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। বড় কিন্তু ওটা হইব না ওটা হইব? আচ্ছা একটু যদি আমরা যদি চোখ দিয়ে যদি বালাট এসে দেখি তাহলে দেখতে পারলাম অবশ্যই ওটাও বড় হইব একটার চাইতে, কারণ এটা একটা অ্যাঙ্গেলে আছে আর এটা লম্বভাবে আছে। তাহলে এটা যদি বড় হয়, এটা মান কত আছে? বি থেকে ডি কিন্তু 108.22। তাইলে 108.22 ওটার উপরে স্কোয়ার, তারপরে কি তাইব বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, মাইনাস ছোট কোনটা আছে? এ, এর উপরে স্কোয়ার। এর পরের কাজ, যেহেতু আমরা এর ভ্যালুটা বাইর করতাম, আচ্ছা এই রুডো বা এটা ইসে দিয়ে দিলে মনে রাখতে হইব রুট ইসে দিয়ে দিলে স্কোয়ার হইব, আর স্কোয়ার ইসে দিয়ে গেলে রুট হইব। তাহলে রুট এটা ইসে দিয়ে দিলে স্কোয়ার হইব, তাহলে এর উপরে স্কোয়ার ইকুয়াল একটার উপরে স্কোয়ার মানে কত হইতে পারে? কেন 1,1,7,2.72, আর এই মাইনাস মাইনাস এ স্কোয়ার। এরপর হয় মাইনাস এ স্কোয়ার ইসে দিয়ে দিলে প্লাস হইব, তাইলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল এখানে কত থাকবো? যে 1,1,7,2.72। এরপর হয় এ স্কোয়ার দুইবার আছে, একটা একটা দুইটা, তাহলে 2a² ইকুয়াল 1,1,7,2.72। এরপর কাজ আমরা এর ভ্যালুটা কিন্তু বাইর করে নিতে পারে, আমরা ক্ষেত্রফলটা বাইর করতে পারি। মহান থেকে ক্যালকুলেশন করে এর ভ্যালুটা বাইর করি। তাহলে 2 গুণ আকারে আছে এসে গেলে বার করে, তাইলে 2টা যাব কি এ স্কোয়ার থাকবো, আর 2টা গুণ আকারে আছে এসে গেলে বার করে, তাইলে 1,1,7,2.72 ডিভাইডেড 2। এরপরে স্কোয়ার এটা এসে গেলে রুট ওভার, তাইলে অতএব এ ইকুয়াল রুট ওভার 2 নিচে আর 1,1,7,1,2.72। ওটা যদি ক্যালকুলেটর চাপ দিয়ে আমরা কিন্তু এল ভ্যালুটা বাইর করতে পারবো। উপরে প্রথমে রুট ওভার, তারপরে ডিভাইডেড, তারপরে আনসার, তারপরে নিচে আছে 2, তারপরে সমান চাপ দিব। তাইলে আমরা এর মানটা কিন্তু এলো 76.52। এরপর কাজ এর ভ্যালুটা বাইর করলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা বাইর করতাম, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাইলে দেখো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার মানে এ মানে 76.52
5 টু অক্টার উপরে স্কয়ার দিলে যত আইব তত কিন্তু ক্ষেত্রফল। তাইলে আনসার উপরে স্কয়ার তারপর সমানো, তাহলে 5 8 5 6.36 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার কিন্তু যেহেতু সেমি আছে তাহলে বর্গ সেন্টিমিটার। এরপরের ম্যাথটা যদি আমরা সলভ করি, এরপরের ম্যাথ কিন্তু ওই যে চাকার অঙ্ক কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। চাকার অঙ্ক, তারপরে এটা কিন্তু 8 নাম্বার ম্যাথ। এই সিটও কিন্তু সারা কিন্তু করে দিলে অনেক লং ভিডিও হইব, আমি দুই একটা যেগুলো তোমরা কিন্তু পারবা এগুলো কিন্তু বাদ দিয়ে দিলাম। 8 নাম্বার, একটি চাকা 100 পাই সেমি পথ যেতে 10 বার ঘুরবে। চাকাটির ক্ষেত্রফল নির্ণয় করো। চাকাটির ক্ষেত্রফল নির্ণয় করো। চাকার ক্ষেত্রফল মানে এটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। আর এর ভ্যালুটা জানতে হইব। তাহলে আর এর ভ্যালু জানতে হইলে আগে কিন্তু সূত্র কিন্তু লিখে দিছিলাম যে পরিধি ইকুয়াল উপরে আসিল মনে আছে নি যে মোট পথ ডিভাইডেড কিটা আছে যে কতবার ঘুরবো একটা, তাহলে লিখবো পরিধি ইকুয়াল মোট পথ কত আছে যে 100 পাই সেমি পথ, তাহলে 100 পাই আর নিচে হইব গিয়ে কতবার ঘুরছে, তাহলে 10 বার ঘুরছে, তাহলে 10 শূন্য শূন্য কাটা, তাইলে এইখানে লেখা যাব 10 পাই। এটা অথবা তারপরে যদি বুঝো না, আবার যদি বুঝিয়ে দিই, মনে করো ওই একটা চাকা আছে, এই চাকা যে পুরা যে দূরত্ব আছে এটা তার কিতা হয় পরিধি হয়, এই সম্পূর্ণ পথে কিতা হয় পরিধি। তাহলে ওটা যদি ও চাকাটা যদি দুইবার যদি ঘুরে, বুঝি আবার বারবার করে দুইবার যদি ঘুরে, তাহলে ও একবার ঘুরলো, আবার এখানে অতটুকু ঘুরলো মনে করো 10 মিটার, তারপরে ওখান থেকে আবার ঘুরলো আরো 10 মিটার, তাহলে 10 10 কিন্তু 20 মিটার ঘুরছে। কয়বার ঘুরছে? দুইবার। তাহলে 20/2 মানে কিন্তু 10, এই 10টা তার কিতা পরিধি কিন্তু। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা পরিধিটা বাই করলাম, আর পরিধির ক্ষেত্রে আমরা জানি কি যে আবার পরিধির সূত্র আবার লেখা যায় কিটা যে 2 পাই আর ইকুয়াল 10 পাই। তাহলে এখান থেকে আমরা যেহেতু আর এর বেরোটা বাই করতাম, আর ইকুয়াল এটা গুণ আকারে আছে এসে গেলে বার আকারে, তাহলে 10 পাই উপরে আর নিচে আইব 2 পাই, তাহলে পাইয়ে কাটা আর 2 জীব 10 মধ্যে 5 পা, তাহলে 5। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কয়ার, পাই গুণ আর এর মান কিন্তু 5 5 এর উপরে স্কয়ার, তাহলে 5 এর উপরে স্কয়ার মানে 25 আর পাই। ওকে, 5 এর উপরে স্কয়ার মানে 5, এবার 5 5 25। এরপরে টাইপ, এই টাইপের কিন্তু আমরা অনেক ম্যাথ সলভ করছি, এগুলো কিন্তু এনাফ। এখন কিন্তু নতুন একটা টাইপ নাম্বার, আচ্ছা এই টাইপটা কিন্তু 5 নাম্বার টাইপ আছে, যেটা 4 নাম্বার লেখছি কেন মিস্টেক হয়েছে, এটা কিন্তু 5 নাম্বার টাইপ। এখন 6 নাম্বার টাইপ, 6 নাম্বার টাইপ হলো গণক এবং গণবস্তুর ম্যাথ। গণক এবং গণবস্তুর ম্যাথ, এগুলো সারা কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ। গণক বা গণবস্তুর আগে ফার্স্টে কিন্তু বেসিকটা আগে যদি দেখি, ফার্স্টে বেসিকটা কিতা হইতে পারে। আচ্ছা, গণক বলতে কিতা বুঝি আমরা? অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু ছক্কা দেখছি, ছক্কা কিন্তু একটা গণক। ছক্কার এখানে গণক হওয়া হয় কারণ ছক্কার ক্ষেত্রে প্রত্যেকটা পৃষ্ঠ কিন্তু সমান থাকে, তার ক্ষেত্রে দৈর্ঘ্য যেটা থাকে প্রস্থ একটা উচ্চতাও একটা কিন্তু সেম থাকে, ওটাতেই কিন্তু ছক্কারে কিতা হয়
গণক হয়। মনে রাখতে হইব যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটা কিন্তু সমান থাকে একটারে গণক হয়। তাহলে গণক বলতে আমরা আসলে মনে রাখতে হইব এটা যে সংখ্যা যার প্রত্যেকটা বাহু সমান। তাহলে এটা যদি ফার্স্টে যদি গণক ফার্স্টে বেসিকটা আগে দেখি যে বেসিক যে গণক এটা যদি অঙ্কন করি যে ওরকম এরকম কিন্তু প্রত্যেকটা তার বাহুগুলা সমান থাকে। তাহলে ওরকম একটা গণক একটা কিন্তু অঙ্কন করলাম ফার্স্টে। ওকে, এটা কিন্তু গণক। এটা কিন্তু তার দৈর্ঘ্য যেটা প্রস্থটা উচ্চতাও সেম মানে এ। তাহলে এইটারে আমরা কইতে পারবো এটা কি তার গণক লিখছি যে গণকের ক্ষেত্রে বেসিকটা দেখলাম। গণক মানে কি তা মনে রাখতে হইব যে মনে করি সংখ্যা। ওকে, এরপরে গণকের ক্ষেত্রে জানা লাগবো কিতা যে আয়তন কিতা হয়, তার এক পৃষ্ঠের ক্ষেত্রফল হয় কিতা। যে গণক যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠ তার কিতা তার সমান থাকে, তাহলে সমান যদি থাকে তাহলে অবশ্যই একটা বর্গাকার কিছু একটা আছে যে তার যদি ওরকম হয় যে সবকার ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে চারোটা যে বাহু যেটা থাকে চারোটা কিন্তু সমান থাকে। সমান যদি থাকে তাহলে এটা অবশ্যই একটা বর্গক্ষেত্র। তাহলে সবকার ক্ষেত্রে এক পৃষ্ঠের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার এর রুট স্কয়ার। তাহলে মনে রাখতে হইব সবকার ক্ষেত্রে বা গণকের ক্ষেত্রে এক পৃষ্ঠের ক্ষেত্রফল এ স্কয়ার। এরপরে 2 নম্বর, আচ্ছা সবকার ক্ষেত্রে কয়টা তল থাকে? একটা উপরে আর একটা নিচে আর চার সাইডে দিই চারটা। তাহলে টোটাল কিন্তু চারটা আর দুইটা 6টা তাল। তাহলে সবকার ক্ষেত্রে মনে রাখতে হইব সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু 6টা তল তাহলে 6a স্কয়ার। তাইলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এরপরে আর জানা লাগবে কিটা যে সবকার ক্ষেত্রে আয়তন। সবকার ক্ষেত্রে আয়তন মনে রাখতে হইব ওটা যে 3 নম্বরে সবকার ক্ষেত্রে আয়তনটা হইব কি এ কিউব। তারপরে আরোটা জানা লাগবে সবকার ক্ষেত্রে 4 নম্বরে সবকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা আছে। কর্ণের দৈর্ঘ্য তাহলে সবকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য মনে রাখতে হইব √3a √3a। সবকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √3a। এরপরে এক পৃষ্ঠের ক্ষেত্রফল a স্কয়ার। এরপরে সবকার ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। তারপরে আয়তন হইল কি a কিউব। এগুলা মনে রাখতে হইব, ভিডিও পজ করি আগে ওগুলা কিন্তু তুলবো। তারপরে আবার যদি আয়তকার ঘনবস্তু দেখি, আয়তকার ঘনবস্তু বেসিক গুলা যদি আমরা মনে রাখি অঙ্ক কিন্তু আমরা কাছে একবারে ইজি লাগবো। তাহলে আয়তকার যদি ঘনবস্তু অঙ্কন করি আয়তকার ঘনবস্তু। আচ্ছা আয়তকার ঘনবস্তু মানে কি তা? উদাহরণ হিসেবে যেরকম আমরা যে গণকের ক্ষেত্রে দেখছি সংখ্যা, আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে তুমি ধরতে পারো এটা ধরতে পারো ইট ধরতে পারো। ইট কিন্তু একটা আয়তকার ঘনবস্তু। ইটের ক্ষেত্রে দেখতে পারো যে দৈর্ঘ্য আর প্রস্থটা কিন্তু ভিন্ন থাকে, উচ্চতাও আবার ভিন্ন। অথবা তুমি আয়তকার ঘনবস্তু কিন্তু বইটাও কিন্তু ধরতে পারো। বইটা কিভাবে ধরতে পারবো? ওই একটা বই আছে, এটার ক্ষেত্রে কিন্তু এখান থেকে এতটুকু কিন্তু তার ক্ষেত্রে আছে দৈর্ঘ্য, তারপরে ওখান থেকে এতটুকু কিন্তু প্রস্থ, তারপরে উচ্চতা দেখো এতটুকু কিন্তু উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলা কিন্তু ভিন্ন থাকবো আয়তকার যদি ঘনবস্তু হয়। তাইলে লিখবো আয়তকার ঘনবস্তু ওরকম অঙ্কন করবো যে আমরা মনে মনে চিন্তা করি একটু ইট বা বই। ইট বা বই হইতে পারে। এটার ক্ষেত্রে যদি আমি অঙ্কন করি ওকে, এটা কিন্তু আয়তকার একটা ঘনবস্তু অঙ্কন করলাম। এটার ক্ষেত্রে একটা লেগে আমার দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, তারপরে ও এখানে যেটা আছে এটা বি, এটা লেগে প্রস্থ, তারপরে একটা যেটা আছে এটা সি, এটা লেগে উচ্চতা। ওকে, এটার ক্ষেত্রে যেগুলা যেগুলা মনে রাখতে হইব এটার ক্ষেত্রে চিন্তা করি দাও তো। এটার ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কী হইতে পারে? আচ্ছা এটার ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা কী হইতে পারে? আমরা জানি যে কোনো কিছু আয়তকার যদি মানে স্ট্যান্ড যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়।
তাহলে এই যে ওই একটা তল কিন্তু আছে, আমি যদি একটু যদি অঙ্কন করি, ওই একটা তল, ওই একটা এক পায়ের নিচের তল কিন্তু এটা মাটির সাথে যেটা আছে। আবার ও একটা তল আছে, আবার ও আর একটা কিন্তু তল আছে, আবার ও আর একটা তল আছে। টোটাল কিন্তু ও আর একটা তল আছে। প্রত্যেকটাই কিন্তু টোটাল কিন্তু সপ্তাহে 6টা তল আছে। তাহলে এইটার ক্ষেত্রে মনে রাখবা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা এইটাকে নেও 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা একটু যদি চিন্তা করি, যদি যে এখানে এ বি এই 2 দ্বারা বুঝার যে দুইটা আছে এ বি, কেন দুইটা এ বি? আচ্ছা একটু যদি চিন্তা করি কেন, যে ও যে যেটা তল আছে নিচের যে তল, ও যে তল, এটার ক্ষেত্রে তার দৈর্ঘ্যটা হইলে কি এ আর প্রস্থ হইলে কি বি। তাহলে এ গুণ বি, মানে এটার ক্ষেত্রফল, ও যে নিচের তল আছে এই নিচের তলের ক্ষেত্রফল এ বি। তারপরে আবার যদি ও তলটা যদি উপরে চিন্তা করো, উপরেও সেম ও তলটা আছে, যে উপরেও সেম তলটা, উপরেও কিন্তু এটা, এটা কিন্তু তার টিকু এ আর এটা কিন্তু তার টিকু বি। তাহলে আবার এ বি, অর্থাৎ এই হয় কি তার যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে মানে দুইটা এ বি আছে, দুইটা বিসি আছে, দুইটা আবার সি এ আছে। যাই হোক কতটা যদি নাও বুঝি, সূত্রটা মনে রাখলে না আমরা অঙ্ক করিয়া আইতে পারবো কিন্তু। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল গেল। এরপরে কর্ণের দৈর্ঘ্য জানা লাগবে। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মনে রাখতে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে এটার ক্ষেত্রে আয়তন, আয়তন আয়তন সরি এ কিউব, আয়তন হবে কি এ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা এটার ক্ষেত্রে কিন্তু আয়তন দেখছি এ কিউব। এতটুকু যদি আমরা যদি বেসিক জানি, অঙ্ক কিন্তু আমরা সলভ করতে পারবো। অঙ্ক যদি আমরা যদি দেখি, এক নাম্বার ম্যাথ, কোনো কোনো গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি। গণকটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে গ নম্বর, গণকটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ওকে, এটা ক্ষেত্রে যদি আমরা সমাধান করি তাহলে ফার্স্টে কি হইতে পারে, একটু স্পিডে কিন্তু দেখে দিলাম এগুলা। কোনো একটি গণক, কোনো কোনো গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য আছে 6√2। যেহেতু গণকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কেটে আছে মনে আছে নি, যে √3 এ। তাই লিখবো কর্ণের দৈর্ঘ্য, যেহেতু গণক তাই লিখবো গণক এর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল 6√2। আচ্ছা গণকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা সূত্র কিন্তু মুখস্থ করে আছি, √3 এ ইকুয়াল তাহলে 6√2। তাহলে অতএব এ ইকুয়াল তাহলে 6√2 আর √3 গুণ আকারে আছে সেদিকে গেলে ভাগ আকারে। তাহলে একটু যদি ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে উপরে কিন্তু আছে 6√2 আর নিচে আছে √3 সমান যদি চাপ দেয় তাহলে 2√6। ওকে, এরপরের কাজ এটা বাইর করলাম, এটা সেনে বাইর করলাম। এখানে কিন্তু আমরা কিন্তু কাজে লাগবো যে গণকটির সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল, গণকের সমগ্র তলের ক্ষেত্রফল এক পৃষ্ঠের ক্ষেত্রফল এ স্কোয়ার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6টা তল আছে 6a স্কোয়ার। তাহলে লিখুন সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। তাহলে 6 গুণ এর ভ্যালুটা কিন্তু কত আছে, যে 2√6 উপরে হোল স্কোয়ার। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাইলে ফার্স্টে 6 তারপরে গুণ, তারপরে ফার্স্টে 6 গুণ তারপরে ব্র্যাকেট তারপরে 2
√6, তারপরে ব্র্যাকেট, তারপরে উপরে স্কয়ার, তারপর সমানে যদি চাপ দেয় তাহলে 144। তারপরে আয়তন কিন্তু গণকের ক্ষেত্রে আয়তন কিন্তু আছিল আয়তন কিউব, তার মানে কিন্তু 2√6 আর উপরে কিন্তু কিউব। এর বেলটা কিন্তু আমরা বসাইলাম, তারপরে একটার উপরে যদি কিউব যদি দেই তাহলে ব্র্যাকেট 2√6, তারপরে ব্র্যাকেট, তারপরে উপরে যদি কিউব দেই তার মানে কত হয় 48√6। ওকে, এর পরের প্রশ্ন যদি সমাধান করি, এর পরের প্রশ্ন কিন্তু সেম ভাবে কিন্তু 90% স্টুডেন্টে কিন্তু পারতো না একটা, আমরা কিন্তু সমাধান করতে পারি। 2 নম্বরটা, যে ডাকনা সহ একটি কাঠের বাস্কটির বাইরের মাপ, ডাকনা সহ একটি কাঠের বাক্সটির বাইরের মাপ যথাক্রমে 11 সেমি, তারপরে 9 সেমি, তারপরে 5 সেমি, তারপরে বাস্কটির সমানভাবে পুরু এবং বাক্সটি সমানভাবে পুরু এবং এর ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র তলের বা পৃষ্ঠের ক্ষেত্রফল 222 বর্গ সেমি। গ নম্বর প্রশ্ন, তোমরা চাইছে যে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। ওকে, অনেক মাথা কিন্তু এটা যদি প্রশ্ন আইব যে পুরুত্ব বলতে আসলে কিতা, পুরুত্ব কিতা বোঝায়। যা পুরুত্বের ক্ষেত্রে আমি যদি একটু উদাহরণ দিই, তো মনে করো একটা বাক্স আছে, এই বাক্সর ক্ষেত্রে এটা কিন্তু আয়তকার একটা কিন্তু বাক্স, আর আমরা প্রশ্ন তো বেশি হয়ে যাচ্ছে যে ডাকনা সহ একটি কাঠের বাস্কটির বাইরের মাপ যথাক্রমে। বাইরের মাপ বলতে বোঝার অর্থ যে ওখান থেকে এতটুকু, ওখান থেকে কিন্তু ও বাইর থেকে ও বাইর পর্যন্ত, এতটুকু যদি হয় তাহলে ভিতরের মাপ, এতটুকু হইলে ভিতরের মাপ, তাহলে এগুলা কিন্তু বাইরের মাপ। যে বাইরের মাপগুলো আমরা দেওয়া আছে, আবার হয়ে যাচ্ছে যে বাস্কটির, ওইটা মনে করো বাস্কটির সমানভাবে পুরু। সমানভাবে পুরু বলতে বোঝার যে পুরু মানে এতটুকু যে একটা কতটুকু গাড়ি আছে, মানে কতটুকু বরাট, ও বরাট অংশে ওই যে এতটুকু অংশ কত হইতে পারে, অতটুকু অংশ আবার যদি দেখায় এতটুকু অংশ কত হইতে পারে, অতটুকু অংশ, ওটার কয় পুরু। তাহলে পুরু বলতে আমরা বুঝছি অবশ্যই পুরু কিন্তু প্রত্যেকটা কিন্তু সমান, উপরে যেরকম পুরু নিচেও কিন্তু আবার সাইডে দিয়েও কিন্তু সেম পুরু। এরপরে আবার হয়েছে যে এর ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অত, মানে ভিতরের যে সমগ্র পৃষ্ঠ আছে, ভিতরের যে এই ভিতরের সারার কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া হচ্ছে 222 বর্গ সেমি। কাঠের বাস্কটির পুরুত্ব নির্ণয় করো। কাঠের বাস্কটির পুরুত্ব বলতে বোঝার ওই যে কতটুকু গাড়ি, ওটা বাই করতাম। আচ্ছা, এইটা যদি মনে মনে যদি আমরা চিন্তা করি এক্স, যে পুরুত্ব দড়ি, ফার্স্টে লিখবো আমরা এইটার ক্ষেত্রে সমাধান করতে মনে রাখবো, তাইলে লিখবো দড়ি
পুরুত্ব এক্স, মানে এক্স মিটার, এক্স সেন্টিমিটার কিন্তু গাড়ি। এই যে বাস্ক যেটা আছে এটা এক্স সেন্টিমিটার গাড়ি, এক্স সেন্টিমিটার যদি গাড়ি থাকে। আচ্ছা, আবার যদি বাস্কটা একটু যদি নেই, আচ্ছা এইটার ক্ষেত্রে দৈর্ঘ্য যেটা আছে, এরপরে লিখুন যে দড়ি দিয়ে তো পুরুত্ব লিখলাম, তারপরে দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য, এগুলা কিন্তু বাইরের দেওয়া আছে, যে ডাকনা সহ একটি কাঠের বাস্কটির বাইরের মাপ, মানে বাইরের দৈর্ঘ্যগুলো আছে। তাহলে ভিতরের দৈর্ঘ্য কি হইতে পারে, এখানে ভিতরের দৈর্ঘ্য বাইর করতাম, প্রশ্ন হইতে পারে যে ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল আছে মানে ভিতরের দৈর্ঘ্যগুলো তোমার জানতে হবে, 1 নম্বর কাজ। তাহলে ভিতরের দৈর্ঘ্য, তাহলে ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য ধরলাম এ। এখন এটা কি হইতে পারে, আচ্ছা ভিতরের দৈর্ঘ্যের ক্ষেত্রে বাইরের দৈর্ঘ্যটা কত আছে, যেহেতু ফার্স্টে যে বাইরের মাপ 11 সেন্টিমিটার, এরপর 9 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ওইগুলা, তাহলে একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, আর একটা উচ্চতা। তাইলে দৈর্ঘ্যটা কিন্তু আছে 11 সেন্টিমিটার, এটা কিন্তু বাইরের। এইটা ওই একটা বাক্স আছে, ওখান থেকে অতটুকু কিন্তু, ওখান থেকে এতটুকু, ওখান থেকে এতটুকু কিন্তু দৈর্ঘ্যটা কত আছে, যে এগারো সেন্টিমিটার, এখান থেকে এতটুকু কিন্তু 11 সেন্টিমিটার। এতটুকু এক্স, এতটুকু এক্স, আবার এতটুকু এক্স, তাহলে ভিতরে কতটুকু থাকবো, ও দিক থেকে এক্স বাদ দেওয়া লাগবে, ও দিক থেকে এক্স। তাহলে 11 থেকে এক্স এক্স বাদ দিলে মানে 2x বাদ দিতে হইব, তাহলে হইব 11 মাইনাস 2x। এরপরে ভিতরের প্রস্থ, আচ্ছা ভিতরের প্রস্থর ক্ষেত্রে সেম, যে বি দ্বারা প্রকাশ করব, আর সেম ভাবে ভিতরের প্রস্থ কিন্তু 9 আছে, 9 থেকে সেম ভাবে 2x মাইনাস করব। ভিতরের প্রস্থ বলতে বুঝার আগে তো দৈর্ঘ্যটা একটা, প্রস্থ একটা, তাহলে এইদিকে এক্স মিটার গাড়ি আছে, এইদিকে এক্স মিটার গাড়ি আছে, এক্স এক্স, 2x বাদ দিতে হইব, তাহলে 9 থেকে 2x বাদ, তাহলে 9 - 2x। তারপরে সেম ভাবে ভিতরের উচ্চতা, উচ্চতা সি দ্বারা প্রকাশ করে, সি ইকুয়াল সেম ভাবে 5 - 2x। ওকে, এরপরের কাজ এগুলা তো বুঝলাম। এরপরে লিখবো আমরা প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে ভিতরের সমগ্র তলের বা পৃষ্ঠের ক্ষেত্রফল 222। ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু, বা সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা কিন্তু ফার্স্টে কিন্তু সূত্র দেখেছি, আয়তকার যদি কোনো বস্তু হয়, আয়তকার হয়, তাইলে কি হইব ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বি এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু ইকুয়াল 222। তাহলে এখানে 2 এর বি, এগুলো যদি আমরা যদি মান বসাই, তাহলে এর মান কত হইতে পারে, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট লেখা লাগবো। তাহলে এর মান আছে 11 - 2x, এরপরে বির মানটা আছে যে 9 - 2x, আবার প্লাস আর প্লাস, বির মান আছে 9 - 2x, এরপরে গুণর গুণ, তারপরে সির মানটা কিন্তু আছে 5 - 2x, তারপরে আবার প্লাস, আবার সি আছে, তাহলে সির মান লিখি 5 - 2x, তারপরে আবার এ আছে, তাহলে এর মান 11 - 2x, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল 222। এরপরও কাজ, আচ্ছা 2টা গুণাকার আছে, সেদিকে গেলে ভাগাকারে, আর ওইগুলো ক্যালকুলেশন করা লাগবো। তাহলে 11 দ্বারা যদি ফার্স্টে অক্টারে গুণ দিই, 11 দ্বারা অক্টারে, তাহলে 11 দ্বারা যদি 9 গুণ দিই, তাহলে 9 × 11 = 99, প্লাসে প্লাসে তার সামনে কিছু নাই মানে প্লাস আছে। এরপরে 11 দ্বারা আবার 2x গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 11 × 2 = 22x, এরপরে 11 কাজ শেষ। তারপরে আবার কোনটা দ্বারা গুণ দিতে হবে, 2x দ্বারা, তাহলে এটা গেছে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2x দ্বারা 9 গুণ দিলে 18x, তারপরে এবার মাইনাসে মাইনাসে প্লাস, 2x দ্বারা 2 দ্বারা 2 গুণ দিলে 4, আর x দ্বারা x গুণ দিলে x²। তারপরে এটা কাজ শেষ। এরপর ওটা দ্বারা 5 দ্বারা আগে দিম, 9 দ্বারা আগে দিম 5 গুণ, তাহলে 5 নং প্লাসে প্লাসে প্লাস, 5 নং 45,
এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 9 দ্বারা যদি 2 গুণ দিই 9 দুগুণা 18টা এক্স, তারপরে আবার 9 5 শেষ, তারপরে 2x দ্বারা যদি দিম গুণ, তাহলে এইটা গেছে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2x দ্বারা যদি 5 দিয়ে গুণ দিই 5 দুগুণা 10টা এক্স, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 2x দ্বারা যদি 2x গুণ দিই তাহলে 4x স্কোয়ার। এরপর কাজ, এটা তো এতটুকু গুণ দিলাম, এরপর 8টা দ্বারা 8টা গুণ দিতে হইব, এটা গেছে প্লাস, এটা গিয়ে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর 5 দ্বারা 11 গুণ দিলে 5 11 55, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দ্বারা যদি 2টা গুণ দিলে 5 গুণা 10টা এক্স, এরপরে 2x দ্বারা গুণ দিলে এইটা গেছে মাইনাস, এটা গিয়ে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2x দ্বারা যদি 11 গুণ দিই তাহলে 22টা এক্স, এরপরে এটা গেছে মাইনাস, এটা গিয়ে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা 2 গুণ দিলে 4, আর x দ্বারা x গুণ দিলে এক্স স্কোয়ার, আর ইকুয়াল 222, 222 উপরে হইব 222, আর নিচে 2টা গুণ আকারে আছে, এসে গেলে বার আকারে। এটা যদি আমি একটু ছোট করে যদি ওখানে যদি লিখি যে 222/2, এরপর কাজ। ওকে, এগুলো কিন্তু ভিডিও পজ করে কিন্তু তুললিম আগে। প্রশ্নটা যদি আমি মুছে দিই, যে পুরুত্ব বলতে আমরা কিন্তু এক্স এর মানটা কিন্তু বাই করতাম, এক্স এর মান বাই করে নিলে শেষ। এরপর কাজ কি হইতে পারে, যে এখান থেকে এখানের মধ্যে সংখ্যা যেগুলো আছে ওগুলো কিন্তু ফার্স্টে যোগ করবো, তাইলে ফার্স্টে ক্যালকুলেটর হাতে নিলাম, তাইলে ফার্স্টে 99 আছে, তাইলে 99, এরপরে সংখ্যা আর কোনো আনা আছে যে প্লাস 45, তাহলে প্লাস 45, তারপরে আবার আর সংখ্যা কোনো আনা আছে প্লাস 55, তারপরে আর সংখ্যা আছে কোনো আনো, আর কিন্তু কিন্তু কোনো আনো সংখ্যা না, তারপরে সমান যদি চাপ দিই 199, তাহলে 199। এরপর কাজ, এক্সর গুলো যদি আমরা যদি একসাথে যদি যোগ করি, তাহলে এক্সর প্রথমে আছে 22টা এক্স, মাইনাস 22টা এক্স, মাইনাস 22, তারপরে আছে মাইনাস 18টা এক্স, মাইনাস 18, এক্স স্কোয়ার নাই কিন্তু এক্স, তারপরে আছে আবার এক্স গুণন আছে মাইনাস 18টা, আবার তাহলে মাইনাস 18টা, তারপরে আবার এক্স আছে মাইনাস 10টা, তাহলে মাইনাস 10টা, তারপরে আবার এক্স আছে মাইনাস 10টা, তাহলে মাইনাস আবার 10টা, তারপরে আবার এক্স আছে মাইনাস 22টা, তাহলে মাইনাস 22টা, আর কিন্তু এক্স নাই, তারপর সমানে যদি চাপ দেই মাইনাস 100টা এক্স, তারপরে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ওখানে 4টা আছে, ওখানে 4টা আছে 8টা, আর ওখানে 4টা 12টা, তাইলে প্লাস 12টা এক্স স্কোয়ার। আচ্ছা, এই সাইডের দিকে দিতে পারে, যদি 222 যদি 2 দ্বারা ভাগ দিই তাইলে 111, তাহলে ইকুয়াল 111। এরপর কাজ, এই প্লাস এটা এসে নিয়ে আইলে কিন্তু হয়ে যাব মাইনাস হয়ে যাব একটা, তাহলে যেহেতু মিডিল ফ্যাক্টর করা লাগবে এক্স স্কোয়ার আইসে, এক্স স্কোয়ার পদ ফার্স্টে লেখা লাগবে, তাইলে প্লাস 12টা এক্স স্কোয়ার, প্লাস সামনে দেওয়া লাগতো না, প্লাস কিন্তু কিছু নাই মানে কিন্তু প্লাস আছে, তাইলে এরপরে মাইনাস 100টা এক্স, তারপরে এখানে আছে প্লাস 199, প্লাস এটা দিলে মাইনাস 111 ইকুয়াল 0। তারপরে ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই 199 থেকে 199 মাইনাস 111, তাহলে 88 হয়, তাহলে 12 এক্স স্কোয়ার মাইনাস 100 এক্স প্লাস লেগে 88 ইকুয়াল 0। এরপর কাজ মিডিল ফ্যাক্টর করা লাগবো, আর মিডিল ফ্যাক্টর কিন্তু আগে কিন্তু আমরা একটা করছি, যে মিডিল ফ্যাক্টর করতে হলে ফার্স্টে চাপ দেওয়া লাগবো, ফার্স্টে মুডো চাপ দিলাম, তারপরে চাপ দেওয়া লাগবো 5, তারপরে চাপ দেওয়া লাগবো 3, মুড 5 3, তারপরে এর ভ্যালুটা কিন্তু এ যখন আইব এর জায়গা কিন্তু সবসময় +1 বসাইম, তাহলে +1, তারপরে বি আইব, বির জায়গা কিন্তু 100 শখটা, তাহলে -100, তাহলে -100, তারপরে সির জায়গা কিন্তু আছে +88, তাহলে +88 গুণ, মনে রাখতে হইব ওখানে সামনে যদি কিছু থাকে তাইলে ওটা গুণ করা লাগবে, যেহেতু সামনে 12 আছে তাইলে 12টা গুণ করা লাগবে, তাইলে 12 যদি গুণ দিই তারপর সমানো চাপ দিম, তারপরে সমানো একটা আইলো x1 আইলো, আমরা x1টা 88, তারপরে আবার সমানো চাপ দিলাম, x2 এর মানটা আইলো 12,
তাহলে এটার ক্ষেত্রে x1 এর মানটা হইলে কি 88 আর x2 এর মানটা কিন্তু 12। তার মানে আমরা লিখলাম 12 x²। এরপর কাজ এটা কিন্তু আগে কিন্তু আছে প্লাস, প্লাস আইছে তাইলে লিখতে হইব মাইনাস দিয়া, তাইলে মাইনাস 88 একটা এক্স আছে দিলাম। তারপর কাজ ওটা এসে প্লাস, তাইলে সেম ভাবে কিন্তু মাইনাস দিয়ে দিব। মনে রাখতে হইব যদি প্লাস হয় তাহলে মাইনাস মান, মাইনাস হইলে প্লাস, তাহলে প্লাস হইলো মাইনাস দিলাম, আর ওটার আগেও প্লাস হইলো তাহলে সেম ভাবে মাইনাস দিলাম, সাথে একটা এক্স দেওয়া লাগবো, তারপরে প্লাস 88 ইকুয়াল 0। এরপরের কাজ মনে রাখতে হইব এখানে সেম 12 যেটা থাকবো, যে সংখ্যা যেটা থাকবো এটা কমন নিতে হইব। তাহলে 12 কমন, আর সাথে একটা এক্স যদি কমন নেই, এক্স ওখানেও আছে ওখানেও আছে, আর ও সংখ্যা এখানে যত সংখ্যা থাকবো সংখ্যা ওটা কমন যাব সবসময়। আর এখানে এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স দুইটা আছে, দুইটা থেকে একটা এক্স কমন, তাহলে একটা এক্স রয়েছে মাইনাস এই সংখ্যা যেটা কমন নিছি, এক্স তো এখানেও কমন নিছি কি, আর সংখ্যা যেটা কমন নিছি ও সংখ্যা দ্বারা 88 রে ভাগ দিব। তাহলে সংখ্যা দ্বারা 88 রে যদি ভাগ দিই 88, তাহলে ও সংখ্যা আবার কিন্তু রিসেট মারতে হইলে shift 9 3 এরপরে ইকুয়াল shift 9 3 ইকুয়াল, তাহলে ও সংখ্যা দ্বারা 88 রে ভাগ দিন। 88 আর 12 দ্বারা যদি ভাগ দিই তাহলে 88 ভাগ হইলে কি 12, তারপরে সমানে চাপ দিব, এবার 22 22 ডিভাইডেড 3, তারপরে মাইনাস, তারপরে মাইনাস দেওয়ার যে সংখ্যা থাকবো সেম সংখ্যাটা বসাইম। 12 আছে তাহলে 12, আর এখানেও ক্ষেত্রে মনে রাখতে হইব ওখানে যেটা সেম ওটা, আর কোনো কিছু বুঝা লাগতো না, তাহলে এক্স মাইনাস 22 ডিভাইডেড 3 ইকুয়াল 0। তাহলে ফার্স্টে একবার লিখতে পারবো আমরা যে এক্স মাইনাস 22 ডিভাইডেড 3, আবার লিখবো আমরা যে 12টা এক্স, যে এক্স মাইনাস 22 ডিভাইডেড 3 ওখানে আছে ওখানে আছে, একবার লিখলাম, আবার লেখা যাব এটা যেহেতু লিখে লিখি তাইলে 12টা এক্স মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে একবার লিখবো ওটা সমান 0, যে এক্স মাইনাস 22 ডিভাইডেড 3 ইকুয়াল 0, আবার লেখা যাব যে 12টা এক্স মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে অতএব এক্স ইকুয়াল এই মাইনাস সিটি গেলে প্লাস, আর 12 গুণাকারে আছে সিটি গেলে ভাগ আকারে, তাহলে 12 দ্বারা 12 ভাগ দিলে কিন্তু এক, আর এটা মাইনাস সিটি গেলে প্লাস, তাহলে এক্স ইকুয়াল 22 ডিভাইডেড 3। 22 ডিভাইডেড যদি 3 যদি আয় তাহলে এটা যদি ক্যালকুলেটরে চাপ দেই 22 ডিভাইডেড 3 তারপর সমানে চাপ দেই তাইলে আইব 7, যে 7 আমরা প্রশ্ন 7.33 আয়, তাহলে কোনটা হইতে পারে এখানে ইউর মানটা, যে পুরুত্বটা। এটার ক্ষেত্রে আমরা দেখছি যে একটা কিন্তু 5 সেন্টিমিটার আছে, যে উচ্চতা কিন্তু 5 সেন্টিমিটার আছে, এটা উচ্চতার চাইতে বড় মান, তাইলে এটা গ্রহণযোগ্য নয়। উচ্চতা বা দৈর্ঘ্য চাইতে যেটা বড় মান আইব বা প্রস্থ চাইতে বড় মান আইব এটা গ্রহণযোগ্য নয়, তাইলে এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং ওটাই বলি গ্রহণযোগ্য। সুতরাং সুতরাং পুরুত্ব পুরুত্ব 1 সেন্টিমিটার। এর ফরমের যদি আমরা যে সমাধান করি ফরটা, 3 নাম্বার ম্যাথ, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:2 এবং আয়তন 768 ঘন মিটার। আচ্ছা এইটার ক্ষেত্রে তোমার প্রশ্ন করছি যে গ নম্বর প্রশ্ন, যে আয়তকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, আয়তকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল।
আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র মনে আসেনি, যে আয়তকার ঘনবস্তু হইলে 2 × ab+ba+ca, তাইলে এর মান, বির মান, সির মান ওইগুলো জানতে হইব, মনে রাখতে হইব। এটার ক্ষেত্রে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো অনুপাত আকারে দেয়, তাহলে ফার্স্টে ওগুলোর সাথে যে কোনো কিছু একটা ধরতে হইব, যে এক্স এক্স ধরবো, আমরা সবসময় এক্স ধরলে হইব, বা অন্য যে কোনো কিছু একটা ধরলেও হইব। কিন্তু এগুলা যে অনুপাত আকারে দিচ্ছে, মানে তার মেইন যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু 3 নাই, যে মেইন যে প্রস্থ কিন্তু 2 নাই, আবার মেইন যে উচ্চতা, মেইন উচ্চতা কিন্তু 2 নাই। অনুপাত আকারে দিলে তার সাথে কোনো কিছু একটা গুণ আকারে আছে, ওটা বোঝায়। আচ্ছা যাই হোক, এটা আমরা কিভাবে সমাধান করবো? ফার্স্টে লিখবো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ক্ষেত্রে এ হয়, এরপরে প্রস্থের ক্ষেত্রে বি হয়, এরপরে উচ্চতার ক্ষেত্রে সি হয়। দৈর্ঘ্যের ক্ষেত্রে ফার্স্টে যেহেতু দৈর্ঘ্য, মানে প্রথমটা দৈর্ঘ্য বোঝার 3, একটা কিন্তু এক্স একটা ধরতে হবে, মনে রাখবো। অনুপাত যদি দেয়, সাথে একটা এক্স ধরবো সব সময়। তারপরে প্রস্থ মানে কিন্তু 2, মানে প্রস্থ কিন্তু 2 নম্বর, তাহলে 2 সাথে একটা এক্স। তেমনিভাবে উচ্চতার ক্ষেত্রে 2 সাথে একটা এক্স। এরপরে আয়তনটা দিয়েছে, তাহলে লিখবো আয়তন। এখানের ক্ষেত্রে আমার এর মান, বির মান, সির মান যদি বাইর করতে পারি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বাইর করতে পারবো। আর তাহলে এর মান, বির মান জানা লাগে, কিন্তু এক্স এর ভ্যালুটা আগে ফার্স্টে বাইর করতে হইব। তাহলে আয়তনের ক্ষেত্রে 468। এখন আয়তনের ক্ষেত্রে সূত্র হয় কিটা, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে আয়তনের ক্ষেত্রে সূত্র, আয়তনের ক্ষেত্রে এ বি সি। তাহলে এর মান কিন্তু কত আছে, এ বি সি আমি লিখি, একটু লম্বা হোক, 468। তাহলে এর মান কিন্তু 3x, এ কিন্তু 3x, তারপরে বি কিন্তু 2x, আবার সি কিন্তু 2x ইকুয়াল 468। তাইলে কেন 3 দুগুণা 6, আবার 6 দুগুণা 12, 12 আর এক্স এক্স এক্স, তাইলে কি হয়ে যাবে এক্স কিউব ইকুয়াল 468। যেহেতু এক্স এর ভ্যালুটা বাই হতাম, 12 এটা গুণ আকারে আছে, সিটি গেলে ভাগ আকারে, তাহলে এক্স কিউব ইকুয়াল 468/12। এক্স এর ভ্যালুটা বাই করতাম, এক্স ইকুয়াল রুট ওভার যদি 3 থাকে, তাহলে ওরকম ঘনমূল আকারে যাব। তাহলে এখানে থাকবো 468/12। তাহলে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, 468/12, তারপরে সমানে চাপ দিন 4। তাহলে এইটার ক্ষেত্রে 4 আইলো, তাহলে এখানে যদি 4 যদি বসাই, তাহলে 3 4 12, এখানে যদি 4 বসাই 7 দুগুণা 8, এখানে যদি 4 বসাই তাহলে 8। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে লিখবো সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 2 × ab প্লাস bc প্লাস ca। তাহলে 2 গুণ এর মানটা কত আছে 12, গুণ বির মানটা কত আছে 8, তারপরে প্লাস বির মানটা 8, গুণ সির মানটা 8, তারপরে প্লাস সির মানটা 8, গুণ তারপরে এর মানটা কিন্তু আবার 12। তারপরে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বাইরে হইব। তাহলে 2 × তারপরে ব্র্যাকেট 12 গুণ 8 প্লাস আবার 8 গুণ 8, তারপরে আবার প্লাস আবার 8 গুণ 12, তারপরে আবার, তাহলে 500 হইলে কি 512 বর্গমিটার। ওকে, এরপরও প্রশ্ন যদি আমরা সমাধানটা করি, এরপরটার এরপরও প্রশ্ন কিন্তু ওরকম সেম ওটার মতো। 2 নাম্বার, 2 নাম্বার না সরি, একটা 7 নাম্বার। 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দাঁত বিশিষ্ট 3টি ধাতব গণককে 6 সেমি, 8 সেমি, এরপরে আবার
10 সেমি দাঁড় বিশিষ্ট তিনটি ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। একটি নতুন ঘনক তৈরি করা হলো। গ নম্বর প্রশ্ন তোমার চাইছে যে নতুন ঘনক এর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এটা কিভাবে সমাধান করবো? তিনটা ঘনক আছে, তিনটা ঘনকর এটা ক্ষেত্রে আর কিছু দেওয়া দিচ্ছে নি, আর কিছু দেওয়া নাই। তিনটা ঘনক আছে, তিনটা ঘনকটা কি গলিয়া একটা ঘনক তৈরি করা হয়েছে। মানে তিনটা ঘনকর যে আয়তন থাকবো, মনে চিন্তা করো একটা যে ওখানে একটা বালতি আছে, ওখানে একটা বালতি আছে, ওখানে একটা বালতি আছে, আর ওখানে একটা বালতি আছে। এখানে অবশ্যই একটু বড় একটা বালতি থাকবো। তাহলে ওটাতে 1 লিটার পানি, ওটাতে 1 লিটার, ওটাতে 1 লিটার। ওই তিনটার পানি যদি একটার মধ্যে যদি সারা হয়, তাইলে অবশ্যই একটার মধ্যে কয় লিটার থাকবো? 3 লিটার থাকবো। 1 লিটার 1 লিটার 1 লিটার হয়ে অবশ্যই এটার মধ্যে 3 লিটার। তাহলে একটা ঘনক, তিনটা ঘনক আছে, তিনটা ঘনকের যে আয়তন থাকবো, একটা যদি গলানোর পরে যে একটা ঘনক তৈরি হইব, এই ঘনকের আয়তন অবশ্যই হও যে তিনটা ঘনকের মোট আয়তনের সমান হইব। তাইলে এই তিনটা ঘনকের মোট আয়তনটা বাইর করুন ফার্স্টে তিনটা ঘনকের মোট আয়তন। তাইলে মোট আয়তনের ক্ষেত্রে একটা ঘনক যদি থাকে, ঘনকের ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে কিন্তু আছে a কিউব। যেহেতু তিনটা ঘনক, তাইলে a1 এর উপরে কিউব প্লাস a2 এর উপরে কিউব, তারপরে প্লাস a3 এর উপরে কিউব, মানে তিনটা ঘনকের মোট আয়তন। তাহলে a1 এর মানটা কিন্তু 6 এর উপরে কিউব প্লাস 8 এর উপরে কিউব প্লাস 10 এর উপরে কিউব। ওকে, ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই, 6 এর উপরে কিউব প্লাস 8 এর উপরে কিউব প্লাস তারপরে আছে 10 এর উপরে কিউব, তারপরে সমানে যদি চাপ দেই, তাইলে 1 7 2 8। তাইলে প্রশ্ন মতে নতুন ঘনকের আয়তন ওটা সমান হইতো, মানে একটা নতুন যেটা ঘনক আছে ওটা তিনটা গলিয়া একটা ঘনক তৈরি করা আছে। তাহলে একটা নতুন ঘনকের আয়তন অবশ্যই ওটা আয়তনের সমান, ও তিনটা আয়তনের মোট আয়তনের সমান। তাহলে নতুন ঘনকের সেম ভাবে a কিউব ইকুয়াল নতুন ঘনকের আয়তনের লিখি a কিউব। তাহলে এর মানটা বাই করতাম a ইকুয়াল 3 গেলে ঘনমূল আকারে দিব, তাহলে 1728। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, 12। তাহলে এর মানটা কিন্তু 12 পাইলাম। তাহলে কর্ণের দৈর্ঘ্য কিন্তু আছে সূত্র √3a। তাহলে √3 গুণ এর মান কিন্তু 12, তাইলে 12 √3। ওকে, এরপরের প্রশ্ন যদি আমরা সমাধান করি, এরপর যেগুলো আছে এগুলো কিন্তু আমরা নিজে থেকে কিন্তু প্রত্যেকটা করতে পারবো। আর এই সিটটা অবশ্যই কিন্তু ফেসবুক পেজও কিন্তু দেওয়া আছে। কিন্তু যারা যারা সিট নাই অবশ্যই ফেসবুক পেজ থেকে কিন্তু সবাই কিন্তু নিতে পারবে। ওকে।